এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই বসে থেকে ঘুমাচ্ছিস কেন? ঘুমাইনি তো, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে গেছি, তাই একটু বসেছি স্যার। তুই বসবি কেন? তোকে কি আমরা বসে থাকার জন্য মাসে মাসে এতগুলো টাকা দিই? সরি ছোটু সাহেব। আবার সরি? ওঠ, দাঁড়িয়ে থাক, একটুর জন্যও বসবি না। ঠিক আছে ছোটু সাহেব। এত বড় একটা কোম্পানিতে তুই দারোয়ানের চাকরি করতে পারছিস, এটা তোর 7 জন্মের ভাগ্য। জি। আমি আর কখনো যদি তোকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাহলে তোর খবর আছে। আসুন, আমার বাবা আসছে, তার সাথে ভালো ব্যবহার করবি। ঠিক আছে। হুম। এরপর সে চলে গেল। আমি লাঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আসলে আমি হলাম এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির দারোয়ান। আর যে আমায় ধমক দিয়ে গেল ওটা রনি চৌধুরী, মানে এই কোম্পানির মালিক শফিক চৌধুরীর ছেলে। অনেক অহংকারী একটা ছেলে। বড়লোক বলে তার নিচে থাকা গরিবদেরকে মানুষ বলে মনেই করে না, সবাইকে মনে করে তার চাকর। আর হবেই বা না কেন? এই কোম্পানি শহরে 1 নম্বরে আছে, আর তার বাবা এক বিশাল বিজনেসম্যান। অনেক টাকা পয়সা, কোনো কিছুর অভাব নেই তার, তাই এত অহংকার তার। মানুষকে মানুষ বলে মনেই করে না। আমি দারুণ হয়েছি বলে আমায় যা ইচ্ছা তাই বলে গেল, যখন ইচ্ছে থাপ্পড় মারে। কিন্তু তবুও আমি এই কোম্পানিতে চাকরি করছি, এরও এক বিশাল কারণ আছে, যা এখন বলার মতো নয়। সময় হলে সব জেনে যাবেন। সেই সকাল থেকে 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা কোনো মুখের কথা নয়। হাত পা অবশ্যই আসছিল, মাথাটা ঘুরপাক খাচ্ছিল। তখন আমি একটু বসি, আর ঠিক এই সময় রনি চৌধুরী এসে পড়ে। ব্যাস, ইচ্ছে মতো বকাবকি করে চলে গেল। আমি কোনো কথার জবাবই দিই না, কারণ আমি যদি কোনো জবাব দিই তাহলে হয়তো আমায় থাপ্পড় দিবে, নয়তো আমার বেতন থেকে টাকা কেটে নেবে। তাই আমি চুপচাপ এসব এসব শুনে যাই, কিছু বলিও না। শুধু একটাই কারণে, আর আমার হয়ে বলারও কেউ নাই, কারণ এই পৃথিবীতে আমার কেউ নাই। আমি চাকরিতে জয়েন দিয়েছি বেশি দিন হয়নি, হবে কয়েকটা মাস। আর এই কয়েক মাস কোম্পানির মালিক, মানে শফিক চৌধুরী কোম্পানিতে আসে নাই, কারণ সে অনেক অসুস্থ ছিল, যার কারণে তার ছেলে রনি কোম্পানি দেখাশোনা করছিল। রনি চৌধুরী আসার পর আমার মতো দারোয়ানকে ইচ্ছে মতো টর্চার করত, আর সেই জন্য হয়তো দারোয়ান চাকরি ছেড়ে চলে গেছে। ফলে রনি চৌধুরী দারোয়ান যোগ করার জন্য সার্কুলার ছাড়ে, আর সেটা আমার চোখে পড়ে। তখন আমি বেকার সময় কাটাইতাম। বেকার হলেও, বেকার বললেও ভুল হবে, একটা বইয়ের দোকানে থাকতাম। কিন্তু সেটা বাদ দিয়ে আমি চলে আসি এই দারোয়ানের চাকরি করতে। চাকরিতে আমার তেমন অভিজ্ঞতা নেই, তবে এসব যে চাকরি এটা আমি আগে জানতাম না। একটা দারোয়ান বলে যে এভাবে টর্চার করবে, এটা কোনো মানুষের কাজ নয়। আর যে টর্চার করে সে যদি এমন পজিশনে একটাবার আসে, তাহলে তার শিক্ষা হবে গরিব মানুষের সাথে কেমন আচরণ করতে হয়। তো যাই হোক, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি, আর সময় গুনছি কখন আমার ডিউটি শেষ হবে, আর কখন আমি এই জেলখানা থেকে বের হতে পারবো। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা সময় কেটে গেল। একটু পর গেটের বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি তাকিয়ে দেখি গাড়িটা এই কোম্পানির। এই কোম্পানির যতগুলো গাড়ি আছে সবগুলোতে এই কোম্পানির লোগো মারা আছে, যা যে কেউ দেখলে খুব সহজেই বুঝে ফেলবে। আমিও তাই দেখে বুঝলাম, আর গেট খুলে দিলাম। গেট খোলার সাথে সাথে রনি এসে আমায় জোরে একটা থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এই গেট খুলতে এতক্ষণ সময় লাগে কেন রে? নিশ্চয়ই তুই আবার ঘুমাচ্ছিলি। না ছোট সাহেব, আমি তো দেখছিলাম কার গাড়ি। আমাদের গাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিলাম। কি রে, তুই আমাদের বলছিস কেন? এটা কি তোর বাপের বাড়ি যে তোদের হাত যে তোদের হতে যাবে? আসলে ছোট সাহেব, কোম্পানির গাড়ি হলে তো কোম্পানির সমস্ত চাকর বাকরদেরও হয়, সেই জন্য তো তারা নিজের মতো করে সেসব যত্নে রাখে। তোর সাহস কত আমার মুখে মুখে তর্ক করিস? তোকে তো আমি পরে দেখে নিব। কেন? ও এমন কি করছে? আমাদের মাঝে পাশ থেকে এমন কথা শুনে আমি ঘুরে তাকালাম, আর তাকিয়ে দেখি রনির বাবা, মানে শফিক চৌধুরী দাঁড়িয়ে আছে। বাবা, ও গেট খুলে দেওয়া বাদ দিয়ে ঘুমাচ্ছিল। তারপর ওকে কেন মারলে? ও তেমন কিছু না বাবা, তুমি চলো। টেল মি। আসলে ও বলছিল এসব বাড়ি গাড়ি নাকি ওর। হ্যাঁ, ও তো ঠিকই বলছে। মানে? এইটুকু সাধারণ জ্ঞান নেই তোমার মধ্যে?
এই কোম্পানিতে থাকা সমস্ত জিনিসপত্রের উপর সমস্ত কর্মীদের অধিকার আছে, কিন্তু তারা মালিককে সম্মান জানিয়ে সেই অধিকার চায় না। সরি বাবা। সরি আমাকে নয়, ওকে বলো। কি বলছেন? একটা 2 টাকার দারোয়ানকে আমি সরি বলবো? এটা কখনো সম্ভব নয়। তোমাকে বলতে হবে। বড় সাহেব, বাদ দেন তো, আমরা গরিব মানুষ। আপনাদের কাছে অপমান হলে আমাদের সম্মান হারায় না, কিন্তু আপনারা বড়লোক মানুষ, আমাদের সামনে ছোট হলে খারাপ দেখাবে। দেখো, শেখো কিছু এর কাছ থেকে। সামান্য দারোয়ান হয়ে যতটুকু জ্ঞান রাখে, তুমি আমার ছেলে হয়ে এতটুকু জ্ঞান রাখো না। সরি বাবা, এমন ভুল আর কখনো হবে না। চলো ভেতরে। তারপর শফিক চৌধুরী আর রনি চৌধুরী ভিতরে চলে গেল। আমি আবার গেট লাগিয়ে দিয়ে আবার এসে দাঁড়িয়ে পড়লাম। জানি না আজকে ছোট সাহেব আমার উপর কি কি অত্যাচার করবে, তবে তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে কিছু একটা করবেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। গেটের ফাঁক দিয়ে বাইরে চোখ গেল আর দেখলাম একটা যুবতী মেয়েকে একটা বয়স্ক মহিলা মারছে আর নিয়ে যাচ্ছে। যুবতী মেয়েটার চোখ দিয়ে অঝরে অশ্রু বয়ে যাচ্ছে, চোখ দিয়ে আশেপাশে সাহায্যর ইশারা করছে। আমি গেট থেকে বেরিয়ে সেই মহিলাকে ডাক দিলাম। মহিলাটা আমার কথা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল। আমি লাঠি হাতে তার সামনে গেলাম আর জিজ্ঞেস করলাম, এই মেয়েকে এভাবে মারছে কেন? বয়স্ক মহিলাটা আমার কথার জবাব বলল। কথাটা শুনে আমার জবাব বন্ধ হয়ে গেল। কথা বলার মতো কিছুই রইল না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মেয়েটার চোখের দিকে তাকিয়ে অনেক মায়া হলো। বয়স্ক মহিলাটা মেয়েটার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আমি কিছু করতেই পারলাম না, কারণ মা মেয়েকে শাসন করবে, এতে আমার কি করার। যার ফলে আবার ঘুরে আমার জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম, কিন্তু মোর স্থির করতে পারছি না। বারবার মেয়েটার মায়াভরা মুখটা চোখের সামনে ভেসে আসে। নিজের কষ্টের মধ্যে থাকলেও অন্যের কষ্ট খুব বোঝা যায়। মনে মনে ভাবলাম, মেয়েটার হয়তো অনেক কষ্ট, কিন্তু এটাও তো হতে পারে মেয়েটা মেন্টালি অসুস্থ, নয়তো নিজের মেয়েকে এভাবে রাস্তায় মারবে কেন? এর সত্যিটা আমার জানতে হবে। মেয়েটা আসলে কে, আর কেনই বা তাকে এইভাবে মারছে? এরকম হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক করতে লাগলো, কিন্তু এখান থেকে না পারছি যেতে আর না পারছি চুপচাপ থাকতে। কেন জানি অস্থির অস্থির লাগছে, মনকে এক জায়গায় স্থির করতেই পারছি না। এভাবে দাঁড়িয়ে থেকে দিন পার করলাম। আমার ডিউটি শেষ হয়ে গেল, যার জন্য আমি অফিস থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আর আমি মেয়েটার নাম কি, বাড়ি কোথায়, এসব কিছুই জানি না। তাহলে কি করে তাকে খুঁজবো? কোনো রকম উপায় না পেয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় আমি একাই থাকি, বাবা মা তো নেই, আর আজ পর্যন্ত বিয়েও করি নাই, তাই বাসায় আমি একা। কিন্তু একা বাসা থেকে অফিস করা, আবার এসে রান্না করা, এসব করতে অনেক টাফ হয়ে যায়। কখনো কখনো তো আমি না খেয়ে শুয়ে পড়ি, আবার কখনো কখনো বাইরে হালকা করে খেয়ে আসি, কারণ রাতে না খেয়ে ঘুমালে সকালে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। আর দাঁড়িয়ে থাকতে না পারলে রনি চৌধুরী আবার বকাবকি করবে, সেজন্য রাতে খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খেয়ে বের হয়ে যাই অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসি। রনি চৌধুরী আসার আগে যদি আমি অফিসে না পৌঁছাই তাহলে আমি শেষ, তাই সবার আগে আমায় অফিসে আসতে হয়। অফিসে এসে গেট খুলে দাঁড়িয়ে যাই। একটু পর থেকে সব কর্মীরাও আসতে শুরু করে, তবে ইচ্ছে মতো কেউ প্রবেশ করতে পারে না। সবার কাছে একটা করে কার্ড আছে, ওটা দেখালে তারপর আসতে পারবে। এখানে আমার সাধারণ কাজ হয়ে থাকে। আমি তাদের কার্ড হাতে নিয়ে সেই কার্ডে থাকা ছবি আর যার গলায় আছে তার চেহারা যদি মিলে যায় তাহলে তাকে ভিতরে যেতে দেওয়া হয়। আমি আসার পর থেকে আজ পর্যন্ত কারোরটা অমিল হয়নি, কারণ বড় কোম্পানি এটা, যার কারণে অনেক সিকিউরিটি, অনেক, সেখানে ফাঁকি দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। একটু কাজে যদি ফাঁকি দেয় তাহলে সেটাও মালিক জেনে যায়, তাই সবাই অনেক সতর্কতার সহিত কাজ করে। আমি সবাইকে একে একে চেক করে প্রবেশ করিয়ে দিই আর আবার আগে জায়গায় দাঁড়িয়ে থাকি। তবে আজকে অন্য একটা মতলব নিয়ে দাঁড়িয়ে আসে, যেটা হলো কালকের ওই মেয়েটা যদি এখানকার হয় তাহলে নিশ্চয়ই আবার এই রাস্তা দিয়ে যাবে। তার সাথে কথা বলার আশায় আমি দাঁড়িয়ে থাকি। তখন বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি ভালো করে তাকিয়ে দেখি এই কোম্পানির গাড়ি, তাই তাড়াতাড়ি গেট খুলে দিলাম।
ড্রাইভার গাড়ি নিয়ে ভেতরে আসলো। তখন আমি আবার গেট বন্ধ করে দিলাম। আমি নিশ্চিন্ত থাকি, আজকে আমার কপালে কিছু একটা আছে। কিন্তু তখনই গাড়ি থেকে নেমে আসে চৌধুরী সাহেব, মানে বড় সাহেব, আর ছোট সাহেব নেই। মনে মনে একটু খুশি হই, যাক আজকে হয়তো নির্ভয়ে থাকা যাবে। বড় সাহেব গাড়ি থেকে নেমে অফিসে চলে যায়। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি, তারপর আবার আমার কাজে আমি মন দিই। আমি দাঁড়িয়ে থাকতে দেখি কলেজের ছাত্রছাত্রীরা কলেজে যাওয়া শুরু করে দিয়েছে। আমি আরও ভালোভাবে দেখতে থাকি, যে করেই হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে। দেখতে দেখতে অনেকগুলো ছাত্রছাত্রী চলে যায়, কিন্তু কালকের মেয়েটাকে আমি আর দেখতে পাই না। তাই ভাবলাম হয়তো মেয়েটা মেন্টালি অসুস্থ, তাই কালকে অমন হয়েছিল। দেখতে দেখতে সবাই কলেজে চলে যায়, আর কলেজে যাওয়ার ছাত্রছাত্রী শেষ হয়ে যায়। কিন্তু তবুও কালকের মেয়েটাকে আমি খুঁজে পেলাম না। তবে কি আমার ভাবনাটাই ঠিক? মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। কিন্তু কি করে হতে পারে? এত সুন্দর একটা মেয়ে পাগল হবে কি করে? নিচে নিচে দাঁড়িয়ে থেকে এসব আজে বাজে কথা ভাবছিলাম। ঠিক এমন সময় সামনে চোখ পড়তে দেখি একটা মেয়ে ব্যাগ কাঁধে নিয়ে জোরে জোরে হেঁটে আসছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো কালকের মেয়েটাই। আমি তাড়াহুড়ো করে গেট থেকে বের হই, কিন্তু মেয়েটা জোরে জোরে যাচ্ছে। মনে হয় কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই যে শুনছেন, আমি এটা বলে ডাক দিলাম। মেয়েটা থমকে দাঁড়িয়ে পেছনে তাকালো। পেছনে তাকিয়ে আমায় দেখতে পেয়ে অনেকটা লজ্জা পেল, যা তার চোখ দেখে বোঝা যাচ্ছিল। আপনার সাথে আমার কিছু কথা আছে। সরি, আমার কলেজে লেট হচ্ছে, পারবো না। তাহলে অন্তত আপনার নামটা বলেন। কেন? নাম শুনে কি করবেন? দরকার আছে, বলেন না। আমার নাম বৃষ্টি। খুব সুন্দর নাম। জি ধন্যবাদ, বাই। এই কথা বলে আবার বৃষ্টি সামনের দিকে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো। আমিও তো যার দিকে তাকিয়ে রইলাম। কিছু দূর যাওয়ার পর আবার একটু পেছনে তাকিয়ে মুচকি হাসি দিল। তাই আমিও আর বেসমাজি হলাম না, আমিও মুচকি হাসি দিলাম। এই হাসাহাসি করা শেষ হলে আমি এসে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম তার মানে মেয়েটা ভালো, কিন্তু কালকে ওর মা এইভাবে মেরে মেরে টেনে নিয়ে যাচ্ছিল কেন? কিছুই তো বুঝতে পারছি না। কি থেকে কি হচ্ছে কে জানে। একবার মনে হচ্ছে মেয়েটা অসুস্থ, আবার ভাবছি মেয়েটা সুস্থ, কিন্তু কোনো মতেই অটুট থাকতে পারছি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখন বাইরে আবার গাড়ির হর্ন বাজলো। আমি তাকিয়ে দেখি এটাও কোম্পানি, তাই দেরি না করে খুলে দিলাম। গাড়িটা ভেতরে আসার পর আমি গেট লাগিয়ে দিয়ে আবার আগের জায়গায় দাঁড়িয়ে গেলাম। তখন সেই গাড়ি থেকে রনি নেমে আসলো, আর তারপর তার মা নেমে আসলো। রনি সোজা আমার কাছে আসলো। আমি ভাবলাম আজকে আমায় অপমান সেই লেভেলের করবে, আর হলো তাই। রনি আমার কাছে এসে বলল, মাম্মি এদিকে আসো। হ্যাঁ বাবা, আসছি। জানো মাম্মি, কালকে সামান্য দারোয়ানের জন্য আমার বাবা অনেক অপমান করেছে। এর কাছ থেকে নাকি অনেক কিছু শেখার আছে আমার। কি রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, রনি যা বলছে তা কি সত্যি? ওকে তো আমি আজ না বাবা, একে এখন কিছু বললে ওই বুড়া সোজা সাপটা তোকে দায়ী করবে, আর কোনোভাবেই তোকে দোষী হওয়া চলবে না। কিন্তু এই 2 টাকার গোলামকে এত সহজে ছেড়ে দিব? অনেক সময় আছে, মাথা ঠান্ডা রাখ। তুমি বলছো বলে থেমে আছি, নয়তো এতক্ষণে। এই তুই শোন, নেক্সট টাইম আমার ছেলেকে যদি তোর জন্য অপমান হতে হয়, তাহলে তোর কিন্তু নিস্তার থাকবে না, বুঝলি? ঠিক আছে মেম সাহেব। রনি, এ মুখে মাস্ক পরে আছে কেন? কি জানি মাম্মি। এই তুই বল, মুখে মাস্ক কেন পরে আছিস? আসলে ম্যাডাম আমি অসুস্থ, তাই ডাক্তার বলেছে আমি যেন সবসময় মাস্ক পরে থাকি। তুই মাস্ক খোল তো দেখি তুই কত বড় অসুস্থ ব্যক্তি। ম্যাডাম মাস্ক খুললে আমার সমস্যা হবে নিঃশ্বাস নিতে। তোকে খুলতে বলছে, তুই খুলবি। প্লিজ ম্যাডাম, আমার অনেক কষ্ট হবে। কি, তুই এই বিশাল কোম্পানির মালিকের স্ত্রীর কথা অমান্য করছিস? আমি হঠাৎ পকেটে হাত দিয়ে ফোন বের করে কানে ধরলাম, তারপর কথা বলে আবার ফোন পকেটে রেখে দিলাম। ম্যাডাম আপনার বড় সাহেব ডাকছে। হ্যাঁ মাম্মি, বাবা আমার ফোনে বারবার কল দিচ্ছে, মনে হয় খুব জরুরি। চল। এই দারোয়ান, তুই আজকে তো বেঁচে গেলি, কিন্তু একদিন তোকে ধরবো। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। রনির মা আমার ইচ্ছে মতো বকাবকি করতে করতে অফিসের ভিতর চলে গেল। আমি কোনো কিছুর উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে সময় কেটে গেল। দুপুর পেরিয়ে প্রায় বিকেলের কাছাকাছি চলে এসেছে। এমন সময় দেখলাম
রাস্তায় কলেজের ছাত্ররা সাইকেল নিয়ে চেঁচামেচি করতে করতে যাচ্ছে। এটা দেখে বুঝলাম কলেজে ছুটি হয়ে গেছে আর এখন বৃষ্টি নিশ্চয়ই এদিক দিয়ে আসবে। তাই আমি এমন জায়গায় দাঁড়িয়ে রইলাম যেখান থেকে তাকিয়ে বাইরে সব কিছু দেখা যাচ্ছে। ঠিক সেখানে দাঁড়িয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে কলেজের মেয়েরাও চলে আসলো আর একসময় বৃষ্টিও আসলো, তবে অনেক আগে থেকে আমার দিকে একটু একটু করে তাকাচ্ছে। আমিও তার দিকে তাকিয়ে রইলাম। এইটুকু জায়গা পার হওয়ার সময় সে অনেকবার আমার দিকে তাকালো আর তার পাশে তার বান্ধবীরাও ছিল, কিন্তু তারা এটা একটুও খেয়াল করে নাই। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেল, যেখানে আমি আর বৃষ্টিকে দেখতে পেলাম না। কিন্তু বৃষ্টির চেয়ে থাকাটা আমার মনের মধ্যে দাগ কেটে গেল। কি সুন্দর, যেন একটা মায়া ধরানো দৃষ্টি। এমন দৃষ্টিতে আমি পড়ে তো পুরাই শেষ হয়ে যাব। কোনোভাবে সেই মুহূর্তগুলো বলতে পারছি না। নিজে নিজে দাঁড়িয়ে থেকে তার কথা ভাবছি আর মুচকি মুচকি হাসতেছি, কিন্তু কেন হাসি তা জানি না। তবে নিজের অজান্তেই হাসি আসে, কিছুই বুঝতে পারলাম না। আজকের আগে এমন অনুভূতি আর কখন আমার হয়নি, কখন এমন ছটফটানি রোগে আক্রান্ত হইনি। এর কারণও আমি খুঁজে পেলাম না, কিন্তু দোষীকে খুঁজে পেলাম, আর সেই দোষী হলো বৃষ্টি। কারণ তাকে দেখার পর থেকে আমার এমন হচ্ছে, কি জানি কি একটা কানেকশন চালু হয়ে গেছে তার সাথে। আমার সব কিছু যেন উল্টাপাল্টা লাগছে, তাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। দাঁড়িয়ে থেকে আনমনে এসব আবল তাবল ভাবছিলাম। এর মধ্যেই কখন যে সময় চলে গেছে টেরই পাইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর কয়েক মিনিট আমার ডিউটির সময় বাকি আছে। এটা দেখে মুখের এক কোণে আবার সেই মুচকি হাসি দেখা দিল, কারণ মনে মনে ভাবলাম, যাক, সময় পার করার একটা বিশাল ওষুধ পেয়ে গেছি আমি, যার কথা ভাবলে সময় নিজের অশান্তিই পেরিয়ে চলে যায় আর আমার ডিউটি করতেও তেমন কষ্ট হবে না। কিন্তু চিন্তা তো একটাই, রণে যদি এসে আমায় এভাবে চিন্তিত অবস্থায় দেখে তাহলে না জানি কতই না অপমান করবে। আর তাই যেদিন রনি আসবে সেদিন একটু সাবধানে থাকতে হবে, যাতে রনি এসে অপমান করার কোনো সুযোগই পায় না। এমন সময় দেখলাম আমার ডিউটির সময় শেষ আর নাইট ডিউটির লোক এসে পড়েছে। তাই আমি আর দাঁড়িয়ে না থেকে বাসা থেকে রওনা হলাম। খুশি খুশি মনে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। অবশ্য সকালে গোসল করে যাই, কিন্তু প্রতিদিন করতে পারি না। ঘুম থেকে উঠতে একটু দেরি হলে সেদিন গোসল না করেই চলে যেতে হয়, যেমনটা আজকে হয়েছিল। সেজন্য এখন গোসল করতে হচ্ছে। গোসল করা শেষ করে রান্নাঘরে গেলাম। রান্না করার মতো তেমন কিছু নেই, তাই একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলাম। ইচ্ছে মতো যা যা লাগবে সেসব কিনে নিলাম। অবশ্য নিজের ইচ্ছে মতো কিনবো না তো কার ইচ্ছে মতো কিনবো। আমার তো আদেশ করার মতো বউ নাই, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। দুইজন মিলে মারামারি ঝগড়া করব আর রান্না করব। হাজার ঝগড়া হলেও কেউ কখনো কাউকে ছেড়ে যাব না। তো যাই হোক, এসব মনের ইচ্ছের কথা থাক। আপনাদের বলার পর যদি বাসও সেসব পূরণ না হয় তাহলে তো আমায় সবাই বাস দিবেন। প্রয়োজন মতো সব কিছু নিয়ে আবার বাসা দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসা চলে আসলাম। বাসায় এসে একে একে দেখে শুনে ঠিকঠাক করে নিলাম। এরপর রাতের জন্য কিছু রান্না করতে হবে, নয়তো রাতে আজকেও না খেয়ে ঘুমাতে হবে। তাই আজকে আর না খেয়ে থাকতে চায় না। তাই কোনো রকম ভাবনা চিন্তা বাদ দিয়ে রান্না করা শুরু করে দিলাম। অনেকক্ষণ সময় কেটে গেল রান্না করতে লেগে। তারপর রান্নার কাজ শেষ হলো। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুমটা অনেক সুন্দর হলো, তাই সকালে আজকে উঠতে দেরি হয়ে গেল। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে লেগে পড়লাম। নাস্তা বানিয়ে নিজে খেয়ে নিলাম আর তারপর অফিসের দারোয়ানের পোশাক পরে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে এসে পৌঁছে গেলাম। গেট খুলে দিয়ে আবার কাজ আমি শুরু করে দিলাম। দাঁড়িয়ে গেলাম গেটের পাশে। একটু পর গেটের বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি গাড়ির দিকে তাকিয়ে দেখি এটা অফিসেরই গাড়ি, তাই দেরি না করে তাড়াতাড়ি গেট খুলে দিলাম। আমি গেট খোলায় ড্রাইভার গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো। তারপর আমি আবার আগের মতো গেট লাগিয়ে দিলাম। গেটের পাশে দাঁড়িয়ে আছি আর একটু পর পর রাস্তার দিকে তাকাচ্ছি কখন বৃষ্টি আসবে। দাঁড়িয়ে থাকতে থাকতে সময় পার হয়ে গেল। রাস্তায় তাকিয়ে দেখে কলেজের ছাত্রছাত্রীরা কলেজে যাওয়া শুরু করে দিয়েছে। এটা দেখে আমার মনের মধ্যে কেন যেন একটু আনন্দ আনন্দ লাগছে। মনে মনে বলতে লাগলাম, এখনই বৃষ্টি আসবে এই দিক দিয়ে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, অনেকটা সময় পেরিয়ে গেল। কলেজের ছাত্রছাত্রীরা যাওয়া বন্ধ হয়ে গেল।
কিন্তু বৃষ্টি এলো না। খুব অবাক হলাম আমি। সবাই আজকে আসছে, কিন্তু বৃষ্টি কেন আসলো না? কি হয়েছে তার আবার? এসে ভাবতে ভাবতে দেখি তার বান্ধবী, মানে কালকে বিকেলে যাদের সাথে বৃষ্টি বাসায় গিয়েছিল, তারা সামনে দিয়ে চলে গেল। আমি তাদের থামতে বলতে চাইলাম, কিন্তু কি মনে করবে না করবে ভেবে আর তাদের ডাক দিলাম না। আমি আবার আমার চাকরিতে মন দিলাম। আজকে অফিসে একটু শান্তি মতো থাকা যাবে, কারণ আজকে রনি অফিসে আসে নাই, আর এটাই আমার ভালো। সেই জন্য আরামে আরামে দিনটা কাটাইলাম। আসলে রনি অফিসে এসে কোনো কাজ করে না, শুধু আড্ডা দেয়। মন চাইলে করলো, না চাইলে না করলো। আপনারা ভাবছেন আমি দাঁড়ান হয়ে মালিকের সম্পর্কে কিভাবে জানবো? আরে ভাই, রনি অফিসে আসলেও সে একটু পর পর বাইরে ভিতরে এরকম করে যাওয়া আসা করে। আর কেউ যদি অফিসে কাজ করে তাহলে এত ঘন ঘন বাইরে কেন আসবে? কাজ নিয়েই তো বেজি থাকার কথা। তো যাই হোক, আমি সেসবে কান দিয়ে আমার লাভ নেই। আমার কাজ আমায় করতে হবে, আর তাদের কাজ তারা করবে, কোনো ব্যাপার না। এভাবেই দিনটা প্রায় কেটে গেল। দুপুর পেরিয়ে বিকেল আসলো, আর বিকেলে কলেজ ছুটি হওয়ায় ছাত্রছাত্রীরা বাসায় যাচ্ছে। সবার পরে দেখলাম বৃষ্টির বান্ধবীরা যাচ্ছে। আমি তাদের ডাক দিলাম, তখন তারা আমার ডাক শুনতে পেয়ে আমার কাছে আসলো। তোমরা কি বৃষ্টির বান্ধবী? আমার এই কথার উত্তরে তারা হ্যাঁ সূচক উত্তর দিল। আমি তাদের জিজ্ঞেস করলাম, আজকে বৃষ্টি আসে নাই কেন? তখন বৃষ্টির বান্ধবীরা যা বলল তা শুনে তো আমি থমকে গেলাম। আসলে ছোটবেলায় বৃষ্টির মা মারা যায়, কয়েকদিন পর তার বাবা মারা যায়। তারপর থেকে সে তার চাচার বাসায় থাকে, কিন্তু মেয়ের মতো হয়ে নয়, একটা চাকরের মতো হয়ে। বাসার সমস্ত কাজ তাকে দিয়ে করিয়ে নেয়। বৃষ্টি অনেক ভালো একটা ছাত্রী, কিন্তু তার চাচা চাচি তাকে পড়াশোনা করতে দেয় না। কলেজে আসলে তার চাচি এসে জোর করে টেনে বাসায় নিয়ে যায়। সেদিন বাসায় কাজ রেখে নাকি কলেজে চলে আসে, আর তাই তার চাচি এসে তাকে জোর করে বাসায় নিয়ে যায়। কিন্তু তেমন মারধর করে নাই, এমনি কয়েকটা থাপ্পড় দিছে। আর বৃষ্টি ক্লাস করবে বলে কলেজের বাইরে এসে তার চাচিকে অনেক অনুরোধ করেছে, কিন্তু সে শোনে নাই। সে নাকি কলেজে আসে কাজ করার ভয়ে, আর কলেজে এসে নাকি সে ছেলেদের সাথে ঘোরাঘুরি করে। এইসব হাজারো কথা সেদিন বলেছে কলেজ ভর্তি ছাত্রছাত্রীদের মাঝে, যার জন্য সেদিন বৃষ্টি অনেক কান্না করেছে। বৃষ্টির বান্ধবীর মুখে এসব শুনে আমার অনেক কষ্ট হলো। আমিও তো এতিম, আর এতিম হয়ে এতিমের দুঃখ অবশ্যই বোঝা যায়। আমি বুঝতে পারলাম বৃষ্টি কতটা কষ্টে আছে। এমন কষ্টে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু মরে গেলে তো সব কিছু শেষ হয় না, আর তাই বাঁচতে হয়, বেঁচে থাকার পথ খুঁজে নিতে হয়। বৃষ্টির বান্ধবীরা চলে গেল, আমি দাঁড়িয়ে থেকে ওসবই ভাবলাম। বৃষ্টিকে যদি এমন কষ্ট থেকে বাঁচাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আসলে এমন কষ্টে থাকলে সবাই মনে মনে বলে কেউ একজন আসুক আর আমায় এই কষ্ট থেকে মুক্তি দিয়ে নিয়ে যাক। কিন্তু আমি ছেলে হয়ে একটা মেয়েকে কি করে সাহায্য করব? কি অধিকার নিয়ে তাদের সামনে যাব? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় আমার মাথায় আসলো পৃথিবীর সব থেকে বড় অধিকার স্বামী স্ত্রীর। আমি যদি তাকে বিয়ে করে আমার কাছে নিয়ে চলে আসি, অবশ্য আমারও তাকে ভালো লাগে। কিন্তু বৃষ্টির চাচা আর চাচি কি আমার সাথে, মানে একটা দারুণের সাথে কি বিয়ে দেবে? বর্তমান সমাজে সব মেয়ের বাবা মা খোঁজে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে, কিন্তু কেউ খোঁজে না একটা মধ্যবিত্ত ঘরের ছেলে যে তার মেয়েকে টাকার ওপর ঘুমাতে না পারলেও সারা জীবন সুখে রাখতে পারবে। আর সেই জন্যই তো আজ এত বিচ্ছেদ। তো যাই হোক, আমি দাঁড়িয়ে থেকে এসব ভাবছিলাম আর চিন্তা করলাম বৃষ্টির বাসায় যাব কিনা। অবশেষে ফাইনাল করে নিলাম বৃষ্টির বাসায় আমি যাব, আর তার চাচা চাচিকে বিয়ের প্রস্তাব দেব। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকালে আমি বৃষ্টির বান্ধবীর কাছ থেকে তার বাসার অ্যাড্রেস নিয়ে রাতে ডিউটি শেষ করে আমার বাসার কাছে থাকা একজন মুরব্বীকে নিয়ে রওনা হলাম। কিছুক্ষণ পর বৃষ্টির বাসায় এসে হাজির হলাম। কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। তাকে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে, হাতে ঝাড়ু, শরীরে অনেক ধুলাবালি, মনে হচ্ছে সে কাজ করছে। আমি আর কাকু ভিতরে এসে বসলাম। একটু পর তার চাচা চাচি এসে বসলো। আমি তাদের সব কথা খুলে বললাম বৃষ্টিকে আমার পছন্দ হয়েছে আর তাকে বিয়ে করতে চাই। বাকিটা মুরব্বী কাকু দেখে নিল। অনেক কথা বলার পর বৃষ্টির চাচা চাচি অবশেষে রাজি হলো। বৃষ্টি রুম থেকে জানালা দিয়ে তাকিয়ে আছে। এবার কাকু তাদের বলল দিন তারিখ কবে ঠিক করা হবে। তখন বৃষ্টির চাচা চাচি বলল,
তারা নাকি কোনো অনুষ্ঠান করতে চায় না, তাদের নাকি কোনো তেমন আত্মীয় নাই, তাই আমাদের মাঝে শেষ করে দিবে। তাদের কথা শুনে বুঝলাম বেশির জন্য তারা এতটুকু খরচ করতে চায় না। তাকে বাড়ি থেকে বিদায় করতে পারলে যেন তারা বেঁচে যায়। যার কারণে আমিও আর অমত দিলাম না, কারণ আমি তো বৃষ্টিকে এই বিপদ থেকে নিতে এসেছি। তাই গোপনীয়ভাবে বিয়ের কাজ সারা হয়ে গেল। বৃষ্টিকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার আর বৃষ্টির বিয়ে হয়ে গেল, কিন্তু 8-10টায় বিয়ের মতো হলো না। আমাদের ছিল না কোনো সাজানো বাসর ঘর, ছিল না পুরো বাড়ি আলোয় ভরপুর। চারদিকে ময়লা আবর্জনা পড়ে আছে, ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কোনো রকমে একটু গুছিয়ে সেটাই বাসর ঘর বানালো পাশের ফ্ল্যাটের ভাবিরা। আমি বরের সাজে ঘরে প্রবেশ করলাম। সাধারণত নিয়ম অনুযায়ী বউ এসে নাকি বরকে সালাম করে, আমি তো তাই শুনেছি, কিন্তু আমার বেলা তা কিছু হলো না। বৃষ্টি ওখানেই বসে আছে। আমি কিছু মনে না করে বৃষ্টির পাশে গিয়ে বসলাম আর হিয়া বড় ঘোমটা তোলার জন্য 2টা হাত বাড়িয়ে দিলাম। ঠিক এমন সময় আমায় অবাক করিয়ে বৃষ্টি বলে উঠল। দাঁড়ান। বৃষ্টির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। হাত ওভাবেই রেখে আটকে গেলাম, যেন পাথর হয়ে গেছে। আপনি আমার শরীরে হাত দেওয়ার আগে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলতে পারো, সমস্যা নেই। আমি আপনার স্বামী হিসেবে মানতে পারবো না। মানে কেন? কারণ আমার মনে এক বিশাল স্বপ্ন জায়গা করে আছে, যেটা আমি পূরণ করতে চাই। আর তার জন্য এই বাসা থেকে বের হওয়া আমার দরকার ছিল। তাই আমি আপনার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে চলে আসি। প্লিজ আমায় খারাপ ভাববেন না, আর তাড়িয়েও দিবেন না। তার মানে আপনার স্বপ্ন পূরণ করতে আমায় ব্যবহার করেছেন? জি, এখন আপনি চাইলে আমার উপর স্ত্রীর অধিকার দেখাতে পারেন, কিন্তু সেটা আমার মন থেকে পাবেন না। দেখুন, গরিব হতে পারি, তবে এতটা নিজ মনের মানুষ নয় আমি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে যান। গুড নাইট। এ কথা বলে আমি একটা বালিশের চাদর নিয়ে বাইরে চলে আসলাম। আমি বাইরে চাদর ফেলে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আমার জীবনে কোনো কিছুই থাকে না, যেটা একটু মন থেকে চাই সেটা পেয়েও হারিয়ে ফেলি, কখনো আপন করে পায় না। আমার কপালটাই খারাপ। তো কি আর করার, মানতেই হবে সব। না জানি সামনে আর কি কি বাকি আছে আমার। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম তেমনটা হলো না আমার, মনের মধ্যে কেমন জানি হচ্ছে। তাই খুব সকালেই উঠে পড়লাম। বালিশের চাদর নিয়ে দরজা খুলে রুমে এসে দেখি বৃষ্টি ঘুমিয়ে আছে। কি সুন্দর মায়াবী চেহারা। মেয়েরা ঘুমিয়ে থাকলে আসলেই তাদের অনেক কিউট লাগে। আর যদি সেটা হয় ক্রাশ, তাহলে তো কোনো কথাই থাকলো না। যেহেতু এটাও আমার ক্রাশ, তাই আমিও অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ বৃষ্টির ঘুম ভেঙে গেল আর আমায় এভাবে দেখে অনেকটা রেগে গেল। এই কি দেখছেন আপনি, অসভ্য কোথাকার? দেখুন, আপনি ভুল বুঝবেন না। আপনার কি কোনো ভদ্রতা বলে কিছু নেই নাকি? একটা অজানা মেয়ের রুমে ঢুকে তার দিকে এইভাবে জঘন্যভাবে তাকিয়ে আছেন। আসলে আমি কোনো খারাপ মতলবে এখানে আসিনি, বিশ্বাস করেন। তা তো দেখতেই পাচ্ছি, অসভ্য একটা ছেলে। আমি তো আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি তো একটা অভদ্র ছেলে, যার ক্যারেক্টারই ঠিক নেই। আপনি ভুল বুঝতেছেন। তবুও আপনি দাঁড়িয়ে আছেন, যান এখান থেকে, বের হন বলছি। আপনি কি জানেন না একটা মেয়ের রুমে ঢুকতে হলে নক করতে হয়? সরি, আসলে যান বলছি, অসভ্য কোথাকার। মনটা অনেক খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বেরিয়ে চলে আসলাম। আমি তাকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিলাম, অথচ সে কিনা ভাবলো। ছি, সব দোষ আমার। কি থেকে কি হয়ে গেল। প্রথম দিনেই আমি বৃষ্টির কাছে ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেলাম। আর হবই তো, কারণ আমি তো তাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে তো আমায় ভালোবাসে নাই, আমায় শুধু ব্যবহার করেছে। খুব কষ্ট হচ্ছে এসব ভাবতে, তবুও সবটি মেনে নিলাম। আর আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি রান্নাঘরে গিয়ে নাস্তা বানালাম। আগে শুনেছি বিয়ের পর বউ বরের জন্য নাস্তা বানায়, আর আজ প্রথম বর বউয়ের জন্য নাস্তা বানাচ্ছে। কি আজব একটা নিয়ম। নাস্তা বানানো শেষ হলে আমি নাস্তা করে নিলাম, আর বৃষ্টির জন্য নাস্তা নিয়ে এনে দরজার বাইরে টেবিলে রেখে দিলাম। বৃষ্টিকে ডাক দিয়ে নাস্তার কথা বলতে চাইলাম, কিন্তু তাকে ডাকার মতো সাহস আর মুখটা কোনোটাই নেই আমার। তাই আমি তাকে না দেখে দরজা লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে আসলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠলাম অনেক আগে, কিন্তু তবু আজকে অফিসে দেরি। কি ভাগ্য আমার। কিছু করার নেই, জ্ঞানীরা বলে গেছে কাউকে সাহায্য করতে গেলে আগে নিজে সাবধান হয়ে যাও, কারণ কারোর উপকার করলে বাস খাওয়ার জন্য রেডি থাকতে হয়। আমারও তো তাই হলো। মিথ্যে ভালোবাসার মায়ে পড়ে অযথা কষ্ট টেনে আনলাম। এখন তো আর কিছু করার নেই। যতদিন বাঁচবো
এই কষ্ট বই বাঁচতে হবে। এসব ভাবতে ভাবতে অফিসের দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। তাকিয়ে দেখি দরজা খোলা, তার মানে রনি এসে গেছে। কারণ আমি বাদে এই গেটের চাবি কেবল রনির কাছে থাকে। বুঝলাম আজকে আমার কপালে অনেক কিছু আছে, আর তার জন্য রেডি হয়ে গেলাম। আমি সোজা ভিতরে গিয়ে হাজিরা করে আসার সময় রনি আমায় ডাকলো। এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, এদিকে আই। জি ছোট সাহেব। এটা কি তোর বাপের বাসা পেয়েছিস যে ইচ্ছে মতো আসবি যাবি? আসলে ছোট সাহেব, আমার চুপ চুপ, ফকিরের বাচ্চা ফকির। তোকে না বলছি অনেক ভোরে এসে বসে থাকবি, আর তুই এত পরে আসছিস? ছোট সাহেব শুধু 10 মিনিট দেরি হয়েছে তো। তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর সাহস কম না? ব্যাস, অপমান করার মতো একটা পয়েন্ট খুঁজে নিল, আর সবার সামনে আমার ইচ্ছে মতো অপমান করে নিল। আমি মুখ বন্ধ করে শুনে গেলাম, কারণ জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আর হয়তো থাকবেও না। কারণ গরিবদের সারা জীবন এভাবে বড়লোকের অত্যাচার সহ্য করে আসতে হবে। অফিসে থাকা সবাই আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে অফিস থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। অনেক অনেক কষ্ট হচ্ছে, যা বোঝানোর মতো নয়। আর কাকেই বা বলবো? পৃথিবীতে আপন বলতে আমার কে আছে যে তাকে আমার মনের দুঃখের কথা বলবো? সবাই শুধু স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না। আমি এক আজব পাবলিক যে শুধু মানুষকে আপন করতে জানে, কিন্তু কারোর সাথে অভিনয় করতে জানে না। সেই জন্যই তো আমার কপালে এত দুঃখ, এত অপমান। একবার বাসায় অপমান, একবার অফিসে অপমান। জীবনে কি আর বাকি আছে ভাই? শালা এখন তো মনে হচ্ছে কি জন্য আমি বেঁচে আছি। বেঁচে থাকার কারণই তো খুঁজে পাচ্ছি না। সারাদিন একইভাবে দাঁড়িয়ে রইলাম। অনেক কষ্টের পর আমার ডিউটি শেষ হলো। আমি ডিউটি শেষ করে বাসার দিকে রওনা হলাম। বাসায় গেলে বৃষ্টিকে এক নজর দেখতে পাবো, আর এতে আমার সুখ। এর চেয়ে বেশি সুখ আমার কপালে নেই। সারাদিন দাঁড়িয়ে থাকার পর এখন হেঁটে বাসা পর্যন্ত যাওয়া আমার সম্ভব নয়। তাই রিক্সা উঠলাম আর বাসার সামনে এসে নেমে গেলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতর যাওয়ার সময় দেখতে পেলাম সকালে বৃষ্টির জন্য যে নাস্তা বানিয়েছিলাম সেটা এখনও ডাস্টবিনে পড়ে আছে, যেটা দেখে আমার অনেকটাই খারাপ লাগলো। এই নাস্তা বানানোর জন্য অফিসে দেরি হয়ে অপমান হলাম, আর সেই নাস্তা সে খেলোই না, উল্টো ডাস্টবিনে ফেলে রাখলো। আমি আর না দাঁড়িয়ে থেকে ভেতরে চলে আসলাম। ভেতরে এসে দেখি বাসাটা একটু পরিষ্কার, কারণ মেয়ে মানুষ থাকলে বাসা কখনো অপরিষ্কার থাকবে না। আমি সোজা আমার রুমে চলে গেলাম। রুমে এসে দারুণের ড্রেস খুলে সাধারণ পোশাক পরে নিলাম। তারপর গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। ভাবলাম হয়তো বৃষ্টি আমায় খেতে দিবে, কিন্তু আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম। তাকিয়ে দেখি বৃষ্টি শুয়ে আছে। খাওয়া দাওয়া করবো, আসেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, আমায় কি একটু শান্তিতে থাকতে দিবেন না? শান্তিতে থাকবো বলে এখানে আসলাম, এখানেও আপনি শান্তিতে থাকতে দিচ্ছেন না। আসলে আমি বলছিলাম। কি বলেছিলেন? হ্যাঁ, কি বলেছিলেন? দেখুন, আমি আগেই বলে দিয়েছি, আমার উপরে কোনো রকম অধিকার খাটাতে আসবেন না, নয়তো খুব খারাপ হবে। আমি ভাবছি হয়তো আপনি খাননি, তাই। আমি কি ছোট বাচ্চা যে না খেয়ে শুয়ে থাকবো? ও সরি। আইসে দয়ালু। আমি আর কিছু বললাম না, নিজে নিজে খেয়ে নিলাম। প্রতিদিন যেভাবে একা একা খেয়েছি, তাহলে আজকেও খেতে পারবো। খাওয়া দাওয়া করে এসে দেখি আমার রুমের বাইরে টেবিলে বালিশ আর চাদর রাখা। আমি সেগুলো নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিজে খেয়ে বৃষ্টির জন্য রাখলাম। বৃষ্টি তো খাবে না সেটা আমি জানি, তবুও রাখলাম আর বৃষ্টিকে ডেকে তুললাম। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এত সকালে কেন ডাকছেন? আসলে কি আপনি আমার শান্তিতে থাকতে দিবেন না? এ নিন 3000 টাকা, কলেজের পরীক্ষার ফ্রি দিয়েন, আর নিজের বইটই কোনো কিছু কেনা লাগলে কিনে নেবেন। এবার এখান থেকে যান। তারপর আমি অফিসে চলে আসলাম। সারাদিন ডিউটি করে রাতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি বৃষ্টি পড়তে বসেছে। আমি গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। খেতে দেওয়ার তো কেউই নাই, তাই নিজেই খেতে বসে গেলাম। তখন বৃষ্টি হঠাৎ পড়ল। দেখুন, আপনি আমায় টাকা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, আবার থাকতে দিচ্ছেন, অনেক উপকারও করছেন, আর আমিও থাকায় বিয়েও করতে পারছেন না। তবে এটা আমার বেশি দিন হবে না। চাকরি পাওয়ার পর আমি আপনার এক মুক্তি দিয়ে দেব। মুক্তি এত সহজে দিতে পারলে তো ভালো। এর মধ্যে প্লিজ আপনি আমার উপরে স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। আর কোনো কথা না বলে আমি শুয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল যায় আমার ওপর, আর সেই জন্য রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। সকালে উঠে আবার অফিসে চলে গেলাম, আর বৃষ্টি কলেজের সময় হলে কলেজে চলে যায়। এভাবে আমাদের দুজনে
আলাদা আলাদা দিন কাটতে লাগলো। দেখতে দেখতে বৃষ্টির পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিদিন গাড়ি ভাড়ার টাকা আমি দিয়ে দিতাম, তাছাড়াও হাত খরচের জন্য কিছু টাকা দিতাম। পরীক্ষা শেষ হয়ে গেল আর খুব ভালো রেজাল্টও করলো সে। ফলে সেদিন রাতে হঠাৎ করে আমায় মিষ্টি সুরে ডাকলো। বিয়ের পর এমন করে কখনো আমায় ডাকেনি, কিন্তু আজকে ডাকলো। আমি অনেকটা খুশি হয়ে গেলাম, তার কথার জবাব দিলাম। তখন সে মিষ্টির প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নেন মিষ্টি খান, আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। ও দেন। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমাদের পরিচয় তো অনেক দিন হলো, এখন কি আমরা তুমি করে বলতে পারি? হ্যাঁ, সমস্যা নেই। ওকে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে। আমি তো বৃষ্টির কথা শুনে বেশ অনেকটা অবাক হলাম। যে মেয়ে সবসময় আমায় বকাঝকা করতো, আর সে নিজে থেকেই আমার সাথে বন্ধু হচ্ছে। বাহ, ভালো তো। তারপর আমি সেদিন পেট পুড়ে মিষ্টি খেলাম। প্রথমবার বৃষ্টি ভালো আচরণ করলো আমার সাথে, আর সেই খুঁজিতে মিষ্টি খেয়েই শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি উঠে গেছে। আমি কিছুটা অবাক হলাম, আজ এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠলো। আমি ফ্রেশ হয়ে এসে দেখি বৃষ্টি নাস্তা বানিয়ে রেডি করে রেখেছে। বাপরে, আমি তো ভাবছি আজকে সূর্য কোন দিকে উঠলো। হাঁ করে দাঁড়িয়ে থেকে ভাবছি আজকে কি মনে করে এসব করছে। হয়তো আমার কাছ থেকে চলে যাবে, সেই জন্য আমায় খুশি করতে চাচ্ছে। এর চেয়ে বেশি কিছু তো আর নয়, কারণ বিয়ে করে এতটা দিন চলে গেল, আজ পর্যন্ত সে আমায় স্বামী হিসেবে মেনে নিল না। এই যে মিস্টার, হাঁ করে দাঁড়িয়ে থেকে কি দেখছেন? না মানে, ভাবছিলাম আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো, আবহাওয়ার এত পরিবর্তন কেন। মানে না কিছু না। তুমি কি সব বলো বুঝি না, তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যাও। একটা কথা বলবো? বলো। আজকে এত কেয়ারিং কেন? চলে যাবে সেই জন্য? আপনি নাস্তা করে অফিসে চলে যান। আমি তো আবুলের মতো হা হয়ে গেলাম। কি এমন কথা বললাম যার জন্য তুমি থেকে আপনিতে আবার চলে গেল? আসলে মেয়েদের মন বোঝা বড় কঠিন, কখন কি করবে বলাই যায় না। কালকে তুমি করে বলতে চাইলো, সকালেও বললো, আবার এখন আপনি। বাহ। আমি আর কথা না বলে নাস্তা করতে বসে গেলাম। নাস্তা শেষ করে উঠে তৈরি হয়ে নিলাম। আমি যে কোম্পানিতে চাকরি করে ওইটার সার্কুলার ছাড়ছে, আপনি চাইলে ইন্টারভিউ দিতে পারেন। তবে হ্যাঁ, আমি কাউকে আমাদের সম্পর্কের কথা বলবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। এ কথা বলে আমি বেরিয়ে চলে আসলাম। বৃষ্টি আমার কথার কোনো উত্তর দিল না। আমিও উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলাম না, সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি আমার কাজে মন দিলাম। প্রতিদিনের মতো আজকেও অপমানিত হতে হলো, আর এটা তো আমার কপালের খেলা, কারণ সব জায়গায় অপমান হওয়া ছাড়া আমার কিছুই লেখা নাই। কিন্তু এত অপমানের পরেও আমি এখানেই পড়ে আছি, তার একটাই কারণ আছে, সেসব পরে জানতে পারবেন। আমি দাঁড়িয়ে থেকে ডিউটি করছিলাম, এমন সময় একটা গাড়ি এসে গেটের সামনে দাঁড়িয়ে গেল। আমি গেটের জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা রিক্সা, আর তাতে বসে আছে বৃষ্টি। আমি গেট খুলে দিলাম, তখন বৃষ্টি আমার মুখের দিকে তাকিয়ে রইল। হাসেন। মুখে মাস্ক পরে আছো কেন? দেখুন, আবার বলছি, অফিসে যদি জানতে পারে আপনি এই কোম্পানির সামান্য দারোয়ানের বিবাহিত স্ত্রী, যদিও আপনি মানেন না, তবুও বাইরের মানুষ তো বিয়ে মানে, তাই তারা জানতে পারলে আপনাকে আর চাকরি দেবে না। আমার কথা শেষ হতেই বৃষ্টি ভিতরে চলে গেল, কোনো উত্তর দিল না। আমি গেট লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি একটু পর আবার পেছনে তাকিয়ে দেখে বৃষ্টি অফিসের ভিতর চলে গেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, না জানি কি হয়, চাকরিটা পেলে হয়তো সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর আমার সাথে তাকে থাকতে হবে না, সে অন্য কাউকে নিয়ে হয়তো সুখে থাকবে, আর আমি আবার আগের মতো হয়ে যাব। কিন্তু মুখে প্রকাশ করলেও মেয়েটার প্রতি আমার অসম্ভব ভালোবাসা তৈরি হয়ে গেছে। কবে সেটা হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু বৃষ্টি আমায় খুব জোর বন্ধুর বেশি কিছুই ভাবে না। অযথা আমি অনেক কিছু মনে করি। একা একা দাঁড়িয়ে থেকে আনমনে এসব ভেবে যাচ্ছিলাম, যখন ভাবছি বৃষ্টি একদিন আমায় ছেড়ে চলে যাবে নতুন কারো কাছে, ঠিক তখনই মনে অনেক কষ্ট এসে জমা হয়। মনে হয় জীবনের বড় কিছু একটা হারাতে যাচ্ছি আমি, হয়তো সেটা হারানোর পর নিজের অস্তিত্ব পাবো কিনা জানি না। জীবনের প্রথম কাউকে ভালোবেসেছি, আর তাকে কাছে পেয়েও হারাতে যাচ্ছি, আটকে রাখতে পারলাম না হয়তো। এসব ভাবতে ভাবতে মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, তখন দেখলাম বৃষ্টি অফিস থেকে বেরিয়ে আসলো। আমার কাছে আসতে আমি আশেপাশে তাকিয়ে বৃষ্টির সামনাসামনি দাঁড়িয়ে গেলাম। প্রথমে দেখলাম আশেপাশে কেউ আছে কিনা। কি হলো, চাকরি কনফার্ম হলো? বৃষ্টি শুধু আমার কথা দাঁড়িয়ে শুনলো, কিন্তু কোনো উত্তর দিল না। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারায় আবার জিজ্ঞাসা করলাম,
কিন্তু বৃষ্টি এবার কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে আমায় একবার দেখলো, তারপর সেখান থেকে হাঁটতে লাগলো। তখন আমি বুঝে গেলাম বৃষ্টি হয়তো আমার সাথে কথা বলবে না, যদি কেউ দেখে ফেলে এই ভয়ে। তাই আমিও তাকে কিছু জিজ্ঞেস করলাম না, দাঁড়িয়ে না থেকে যে গেট খুলে দিলাম। বৃষ্টি গেট দিয়ে বের হয়ে একটা রিক্সা ঢেকে নিয়ে রিক্সা করে চলে গেল। আমি কিছুক্ষণ অবাক হয়ে বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম হয়তো সে আমার দিকে ঘুরে তাকাবে, কিন্তু তাকালো না। হয়তো আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম, তাই এমনটা হলো। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে গেট লাগিয়ে দিলাম। সারাদিন ডিউটি করে রাতে যখন বাসায় আসলাম, এসে দেখি দরজা বন্ধ আছে। আমি ধাক্কা দিতেই খুলে গেল, তাই ভিতরে চলে গেলাম। ভিতরে এসে আমি রুমে চলে গেলাম। রুমে এসে দেখি বৃষ্টি নেই। মনের ভিতরে একটা ধাক্কা লাগলো। আমি শার্ট আর প্যান্ট না খুলে বৃষ্টিকে খুঁজতে লাগলাম। ভাবলাম হয়তো বাথরুমে গেছে, তাই আমি বাথরুমে গেলাম, কিন্তু সেখানেও পেলাম না। আমার চিন্তাটা একটু বেশি হয়ে গেল। পুরো বাড়িটা খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। এবার আমি জোরে বৃষ্টি বলে ডাক দিলাম। তখন কোথা থেকে যেন বৃষ্টি কণ্ঠ ভেসে আসলো। বৃষ্টি, কি? কোথায় আছো? মরে গেছি। হ্যাঁ? আমি ভালো করে খেয়াল করে দেখলাম কণ্ঠটা রান্নাঘরের দিক থেকে আসে। আমি দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে এসে দেখি বৃষ্টি নিজের মনের মতো করে রান্না করতেছে। আমি এবার হাফ ছেড়ে বাঁচলাম, মানে যাকে বলে দেহ থেকে পান আসলো। তুমি শার্ট প্যান্ট না খুলে আমাকে কেন খুঁজতেছো? ঘরের লক্ষ্মী যদি ঘরে না থাকে তাহলে তো বামনের চিন্তা হবেই। ঘরের লক্ষ্মী কি শুধু ঘরে থাকতে হবে? রান্না বান্নাও করতে হবে। লক্ষ্মীকে ঘরে না পেলে রান্নাঘরে খুঁজতে হবে। আমি কি স্বপ্ন দেখবো যে তুমি রান্নাঘরে? মেয়েরা রান্নাঘরে থাকবে না তো কোথায় থাকবে? আপনি অনেক রান্না করেন, তো তাই সবাই জানে আপনি রান্নাঘরেই থাকবেন। করি না তো কি হয়েছে, এখন থেকে করবো। বাপরে, এত চেঞ্জ! হয়েছে আমার চেঞ্জ না দেখে আপনি এখান থেকে রুমে গিয়ে নিজের কাপড় চোপড় চেঞ্জ করেন। ওকে ওকে, যাচ্ছি। এই কথা বলে আমি নীলার পাশে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম আর নিজের মনকে জিজ্ঞেস করলাম, এটাই কি সেই মেয়ে যাকে কিনা একবারের বেশি ডাক দিলে অনেকটা রেগে গেত? ঠিক তখনই বৃষ্টি আমার দিকে বড় বড় চোখে তাকালো। ফলে আমি সেখান থেকে খুব তাড়াতাড়ি রুমে চলে আসলাম। রুমে গিয়ে নিজের শার্ট প্যান্ট চেঞ্জ করে নিলাম। এরপর গোসল করার জন্য বাথরুমে গেলাম। গোসল শেষ করে এসে দেখি বৃষ্টি খাবার রেডি করে নিয়ে বসে আছে। আরেকটা ভালো লাগলো, অনেকদিন পর বৃষ্টি আমার সাথে এমন আচরণ করছে। বিয়ের পর আজ প্রথম আমার জন্য রান্না করে খাবার নিয়ে বসে আছে। আর এতদিন আমি রান্না করে খাবার নিয়ে তার জন্য বসে থাকতাম, কিন্তু সে আমায় বকাবকি করে আমার মনটা নষ্ট করে দিত। তাই আছে কোনো কথা বলে বৃষ্টির আমার সুন্দর মনটা নষ্ট করে দিতে চায় না। সেজন্য আমি সোজাসুজি এসে খেতে বসলাম। বৃষ্টি খাবার তুলে আমায় দিল। আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে বালিশ চাদর নিয়ে বাইরে ঘুমাতে আসছিলাম, তখন বৃষ্টি আমায় আটকালো। দেখো, এখন বাইরের আবহাওয়াটা না অনেক খারাপ। বাইরে ঘুমালে তুমি অসুস্থ হতে পারো। তাই তুমি আজ থেকে ঘরে ঘুমাবে। আরে না না, আমার কিছু হবে না। অনেকদিন থেকে বাইরে ঘুমিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যেস হয়েছে কি না তা জানি না, কিন্তু আজ থেকে তুমি ঘরে ঘুমাবে। কি বলছো? হ্যাঁ, তোমার সাথে আমি কি করে ঘুমাবো? আমি তোমার কাছে ঘুমালে তোমার অসুবিধা হবে। অসুবিধা হলে আর ঘুমাতে বলতাম না। তাছাড়া তুমি আর আমি বন্ধু, আর আমি বন্ধু হয়ে আমার বন্ধুকে অসুস্থতার দিকে ঠেলে দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, তবে তুমি খাটে ঘুমাবে আর আমি নিচে। ওকে, ঠিক আছে। তারপর আমি বালিশ আর চাদর নিয়ে বাইরে না গিয়ে রুমের দরজা বন্ধ করে ঘরের মধ্যে মাটিতে শুয়ে পড়লাম। আর বৃষ্টি খাটের ওপর শুয়ে পড়ল। শুয়ে থেকে মনে মনে অনেক হাসলাম, কারণ এতদিন পর বৃষ্টি আমার ওপর একটু হলেও অধিকার দেখাচ্ছে, যা আমি অনেক আগে থেকেই আশা করছিলাম, কিন্তু তখন পাইনি। এখন পেয়েও কোনো লাভ হবে না। কয়েকদিন পর চলে যাবে অন্য এক নতুন ঠিকানায়। আমি নামক ছেলেকে আর চিনবে না, নতুন কাউকে নিয়ে জীবন শুরু করবে। চোখ বন্ধ করে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে বৃষ্টি ঢাকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। চোখগুলো ভালো মতো মুছে আবার তাকালাম। এবারও দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। তাই আমি আর শুয়ে না থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হব। তখন বৃষ্টি বলল, দুজনের অফিস যখন একই জায়গায়, তাহলে দুজনে একসাথে গেলেই ভালো হয় না? দেখো বৃষ্টি, তুমি হচ্ছ ওই কোম্পানির একজন অফিসার,
আর আমি হচ্ছি একটা সামান্য দারোয়ান। তুমি আর আমি একসঙ্গে গেলে সবাই দেখে ফেলবে আর তোমারই ক্ষতি হবে। তোমার যা ইচ্ছে করো। এরপর আমি আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, বাসা থেকে বেরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি বেরিয়ে আসার কিছুক্ষণ পর বৃষ্টিও রওনা দিল অফিসের উদ্দেশ্যে। এভাবেই দুজনে বেশ ভালো মতোই দিন কাটছিল। কিন্তু বৃষ্টির যে চাকরি পাওয়ার পর চলে যেতে চেয়েছিল, এটা আমি তাকে আর মনে করিয়ে দিলাম না। এবং বৃষ্টি চাকরি হওয়ার পর এই সম্পর্কে কোনো কথা বললো না। হঠাৎ একদিন অফিসে গেলাম আমি আমার জায়গায়, আর বৃষ্টি বৃষ্টির জায়গায়। তো সেদিন আবার বড় সাহেব না এসে রনি চৌধুরীকে অফিসে পাঠালো, আর রনি চৌধুরীর পিএ হিসেবে বৃষ্টিকে নিযুক্ত করা হলো। যদিও আমি দরজায় দারোয়ানগিরি করি, তবুও অফিসের ভেতরে খবর আমার কান পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু আমি কিছুই করলাম না, আগের মতোই রয়ে গেলাম। কারণ বৃষ্টি তো আমার কেউ হয় না, তাই অযথা তার ব্যাপারে কথা বলার হামিকে। বৃষ্টি নিজের জীবন নিজে সাজিয়ে নেবে, ওর যা ইচ্ছে তাই করবে, কারণ তার সাথে বিয়ে হয়েছে আমার। বিয়েটা আমি মানলেও বৃষ্টি তো আর মানে না। বিয়ে মানে শুধু একজনই রাজি থাকা নয়, দুটো মনের মিল হয়ে একসঙ্গে হওয়ার নামই হচ্ছে বিয়ে। বৃষ্টির সাথে আমার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু তার মনের সাথে আমার মনের মিল নেই। যদিও আমি তাকে স্ত্রী হিসাবে অনেক আগেই মেনে নিয়েছি, কিন্তু বৃষ্টি এখনও আমায় তার স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। যেহেতু সে আমায় তার স্বামী হিসেবে মেনেই নেয়নি, সেহেতু আমি কেন তার উপর অধিকার দেখাতে যাব? আর সে নিজেই তো অনেকবার আমায় বলে দিয়েছে তার উপর কোনো রকম অধিকার যেন আমি না দেখাই। এসব কিছু ভেবেই আমি চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি আমার কাজ করে গেলাম, সারাদিন ডিউটি করে বাসায় ফিরি। আর বাসায় এসে বৃষ্টি বন্ধু হিসেবে মানে সাহায্য করে। একদিন আমি ডিউটি করছিলাম, তখন রনি চৌধুরী কোথা থেকে যেন যাওয়ার উদ্দেশ্যে বের হলো। তার সাথে ছিল বৃষ্টি, যেহেতু তার বিয়ে, আর সাথে ছিল ম্যানেজার সহ দুইটা লোক। বৃষ্টির অনেক কাছাকাছি আছে রনি। এটা দেখে আমি আর মানতে পারলাম না, তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম, আর এটা চোখে পড়লো রনি। আর তাই অনেকটা রেগে গেল আর আমার কাছে আসলো। এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই আমায় দেখে মুখ ফিরিয়ে নিলি কেন? আসলে ছোট সাহেব। আবার মুখে মুখে কথা বলিস? তোর সাহস কী করে হলো আমায় দেখে মুখ ফিরিয়ে নেওয়ার? তুই কোন সাহসে আমায় দেখে অহংকার করে অন্যদিকে তাকালি? তুই জানিস তোর মতো দারোয়ানকে আমি হাজার হাজার টাকা কিনে নিতে পারি? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তোর মতো দারোয়ানকে আমি কি করে ক্ষমা করি? তুই আমার পা ধরে মাপ চা, তাহলে আমি ক্ষমা করে দেব। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি মাটিতে বসে রনির পায়ে হাত দিলাম। এটা দেখে রনি সেই লেভেলের হাসতে শুরু করলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আজ গরিব বলে এতটা অবহেলা। তারপরও আমি আবার উঠে দাঁড়ালাম, আর তখন রনি হাসতে হাসতে আমায় বলল, নেক্সট টাইম এরকম ভুল আর কখনো করবি না। যদি করেছিস তাহলে তোর খবর আছে। জি। আর আমি যেন তোকে বসে থাকতে না দেখি। জি। তারপর বৃষ্টি আর রনি চলে গেল। আমি তাদের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে চলে যাচ্ছে, আর আমি মনে হয় এক্ষুনি মরে যাব। চোখে পানি এসে জমা হলো, কিন্তু কিছু করতে পারলাম না, শুধু তাকিয়েই দেখলাম। কিছু যে দেখে বৃষ্টি একবার ঘুরে আমার দিকে তাকালো। আমি তাকে তাকানো দেখেই ভিতরে চলে আসলাম। আমি আমার কাজে মন দিলাম। এদিকে বৃষ্টি রনির সাথে চলে গেল। সারাদিন কেটে গেল, তবুও রনি আসলো না, আর বৃষ্টিও আসলো না। বিকেল হয়ে আসলো, তখন বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি গেট খুলে দিলাম, তখন ড্রাইভার গাড়ি নিয়ে ভিতরে গেল। গাড়ি থেকে নামতে নামতে রনি বৃষ্টির উদ্দেশ্যে বলল, আচ্ছা বৃষ্টি, এটা বললে না তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল? রনি এমন কথা শুনে আমারও কলিজাটা কেঁপে উঠল। আমিও তাদের দিকে তাকালাম। বৃষ্টি গাড়ি থেকে নেমে সোজা আমার দিকে তাকালো। আমি তার দিক থেকে মুখ ফিরে নিলাম, আর মনে মনে বললাম যেন সিঙ্গেল বলে, কারণ সে তো সিঙ্গেলই আছে। বৃষ্টি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এটা দেখে রনি আবার বৃষ্টিকে জিজ্ঞেস করলো। তখন বৃষ্টি বলল, স্যার, এসব কথা এখন থাক, এখন কাজের কথায় আসা যাক। এসব কাজকর্ম আমার দ্বারা হবে না। ও, তুমি শিখিয়ে দিলে আমি চেষ্টা করব। দেখুন স্যার, আমি কি করে শেখাবো? তুমি চাইলেই পারবো। বাদ দেন তো। ওকে। তারপর রনি আর বৃষ্টি অফিস চলে গেল। আমি তাদের বিপরীত মুখ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারা যাবার পর আমি ঠিক হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি ওসব চিন্তা মাথা নিতে চাইলাম না, কিন্তু বারবার সেসবই চোখের সামনে ভাসে। সারাদিন
ডিউটি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বৃষ্টি রান্না করতেছে। আমার আগেই বৃষ্টি চলে আসছে, তাই সে রান্না করতে লেগে গেছে। আমি বাসায় গিয়ে জামা কাপড় চেঞ্জ করে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখি বৃষ্টি খাবার নিয়ে রেডি বসে আছে। আমি তার সাথে কোনো কথা না বলে খেতে বসে গেলাম। বৃষ্টি আমার এমন আচরণ দেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি তার দিকে মোটেও চোখ দিলাম না। খাওয়া দাওয়া শেষ করে এসে বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লাম। একটু পর বৃষ্টি এসে ঘুমিয়ে পড়ল। আমি ঘুমিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। অনেক রাত হয়ে গেল। আমি উঠে দেখি বৃষ্টি ঘুমিয়ে গেছে। আমি তার মাথার পাশে কাঠের নিচে বসে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। কি এমন মায়া সেই চোখে, যার জন্য আমার সব কিছু ওলটপালট করে দিচ্ছে। বৃষ্টির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অনেক কিছু মনে মনে ভাবলাম। অনেক স্বপ্ন তৈরি হয়ে গেল নিজের অজান্তে। জানি সেগুলো অপূর্ণই থেকে যাবে। তার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুম এসে আক্রমণ করেছে তা আমি নিজেও জানি না। হঠাৎ আমার মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি বৃষ্টি শুয়ে থেকে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যাই, অনেকটা ভয় পেয়ে যাই। না জানি আজকে আবার কি হয়। বৃষ্টি, আমি সত্যি বলছি, আমি এখানে ঘুমাতে চাইনি। প্লিজ বিশ্বাস করো, আমি ভুল বুঝিও না। আরে আরে, সরি সরি, এমন ভুল আর কখনো হবে না। প্লিজ মাফ করে দিও। এই বলে আমি আমার জায়গায় শুয়ে পড়লাম। বৃষ্টি আমার এমন কাণ্ড দেখে সেই অবাক হলো। আসলে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। চোখ খুলে যখন দেখলাম বৃষ্টি আমার সামনে তাকিয়ে আছে, তখন সেই প্রথম দিনের কথা মনে হলো, যেদিন বৃষ্টি আমায় অনেক অপমান করেছিল। আর এটা মনে পড়ে যাওয়াতে আরও বেশি ভয় পেয়ে যাই। আমি ভেবেছি হয়তো আজকেও আমায় অনেক অপমান করবে, ভুল বুঝবে। কারণ আজকে তো বৃষ্টির মাথার কাছে আমি মাথা দিয়ে ঘুমিয়ে আছি। তাই আমি ভয়ের ঠেলায় কি কি বলে দিয়েছি কে জানে। আর আমার এসব দেখে অবাক হয়ে গেছে বৃষ্টি। আমি ঘুমিয়ে গেলাম, আর বৃষ্টি কি করলো যায় না। পরদিন সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর বৃষ্টি আমার জন্য নাস্তা নিয়ে আসলো। নাস্তা করে অফিসে চলে আসলাম। এভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। আমি সারাদিন কাজ করি, আর বৃষ্টি রনির বিয়ে হয়ে চাকরি করে। দিনে দিনে রনি বৃষ্টির উপর অনেকটাই বেশি নজর দিয়ে ফেলে। প্রতিদিন আমায় অপমান করতো রনি। বৃষ্টিও তার সাথে থাকতো, আর আমার সামনে দিয়ে রনি বৃষ্টির সাথে হেসে হেসে কথা বলতো। বাইরে এসে ফুচকা খেত, আরও কত কী করতো, যেগুলো দেখে আমি আর মানতে পারি না। বুকটা ফেটে যাচ্ছে আমার। আমি আর নিতে পারছি না। আমার কপালে এত কষ্ট কেন? কি এমন পাপ করেছি আমি, যার জন্য আমার এত কষ্ট? আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করে বাসায় তুলেছি, যার সাথে এতদিন কাটিয়ে দিলাম, যদিও আমরা দুজন আলাদা ছিলাম, কিন্তু আমি কি করে সেই ভালোবাসার মানুষ, পছন্দের মানুষকে অন্য মানুষের সাথে হেসে হেসে কথা বলতে দেখতে পারি বলেন তো? আমি কি করে আমার সামনে অনেক ছেলের সাথে ঘুরতে যেতে পারে? কি করে তাকে অন্য কারোর পছন্দের মানুষ হতে দেখতে পারি? মনে হচ্ছিল এসব দেখার আগে আমি কেন মরে যাচ্ছি না। মরে গেলেও অন্তত এসব দেখতে হতো না, এত কষ্ট হতো না। এসব দেখে আমি আর থাকতে পারছি না। আমার বুকে আর জায়গা নেই কষ্ট নেওয়ার মতো। এত কষ্ট কাকে বোঝাবো, কাকে বলবো আবার কষ্টের কথা? কষ্টের জন্য কখনো কখনো চোখ দিয়ে পানি চলে আসে, এমনকি চুপি চুপি কান্নাও করি অনেক সময়। কিন্তু দেখার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই। ডিউটিতে আমি দাঁড়িয়ে আছি, তখন গেটের বাইরে থেকে কে যেন ডাক দিল। আমি বাইরে তাকিয়ে দেখি একটা বাইক নিয়ে লোক দাঁড়িয়ে আছে। আমি বাইরে এসে সেই লোকটার কাছে দাঁড়িয়ে গেলাম আর বললাম, কি চাই? তখন লোকটা আমার হাতে একটা বক্স দিল। আমি সেটা নিয়ে আবার গেট লাগিয়ে দিলাম। এত বড় বক্স, অথচ একটুও ভারী নয়। কি আছে এটাতে? কি থাকতে পারে? কিন্তু তবুও আমি খুলে দেখলাম না। আমি সেটা নিয়ে সোজা রনির রুমে চলে গেলাম, কারণ এখানে রনির নাম লেখা ছিল। আমি যেয়ে দেখি রনির রুমে কয়েকটা লোক আছে, তার সাথে বৃষ্টিও আছে। তবে বৃষ্টি আর রনির রুমের মাঝামাঝি কাছের একটা দেওয়াল আছে। আমি দরজা দিয়ে দাঁড়িয়ে রইলাম আর ভিতরে যাওয়ার অনুমতি চাইলাম। তখন রনি অনুমতি দিল, আর বৃষ্টি আমার দিকে তাকিয়ে রইল। আমি বক্সটা রনির হাতে দিলাম আর বৃষ্টির দিকে একবার তাকালাম। আমি তাকাতে বৃষ্টি একটু হাসি দিল। আমি ঘুরে চলে আসার সময় দেখতে পেলাম রনি বক্স খুলছে, আর তাতে শুধু একটা
পেপার মোড়ানো আছে। একটা পেপারের জন্য এত বড় বক্স, বিষয়টা খুব চিন্তার। ঠিক তখনই রনি আমার দিকে তাকালো বড় বড় চোখ করে। আমি আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে বাইরে চলে আসলাম। গেটের সামনে দাঁড়িয়ে ভাবছি রনি কিছু একটা করতে চাচ্ছে, নয়তো এত বড় বক্সে কয়েকটা পেপার মোড়ানো আছে। পেপার বক্সে কেন আনবে? হাতে করে আনলেই তো হয়। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। রনি আর তার মা মিলে কিছু একটা করতে যাচ্ছে, যা হয়তো অনেক ভয়ঙ্কর। তখন আমি আমার ফোন বের করে বৃষ্টির ফোনে একটা মেসেজ দিলাম। সঙ্গে সঙ্গে উত্তর আসলো। কি? বৃষ্টি, তুমি এখন কোথায় আছো? আমার কেবিনে। আমার একটা কাজ করতে পারবে? হুম, অবশ্যই, বলো কি করতে হবে। তুমি তাকিয়ে দেখো, রনির হাতে একটা কাগজ আছে। ওটা কিসের? ওটা তো দলিলের মতো মনে হচ্ছে। দলিল? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি রনির সাথে থাকো আর দেখো ও কি করতে চাচ্ছে। কেন, কি হয়েছে বলো তো? যা বলছি তাই করো। ওকে, ঠিক আছে। তারপর আমি ভাবতে লাগি রনি দলিল দিয়ে কি করবে, ওর দলিলের কাজ কি। এসব ভাবতে ভাবতে দেখি ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, যে লোকটা আমায় বক্স দিয়ে গিয়েছিল। আমি তাকে ডাক দিলাম আর তাকে জিজ্ঞেস করলাম এখানে যে বক্স দিল সেটা কোন জায়গা থেকে আসলো। তখন সেই লোকটা যা উত্তর দিল তা শুনে তো আমি সেই অবাক। লোকটা আমার কথা চলে বলল ওই বক্সে নাকি উকিলের কাছ থেকে এসেছে। আমি এবার তার সাথে উকিলের কাছে গেলাম। তার আগে যে লোকটা রাতে ডিউটি করে তাকে ডেকে গেটের কাছে রেখে আমি চলে আসলাম উকিলের কাছে। আমি উকিলকে বললাম, আঙ্কেল, আপনি যে বক্সে করে কাগজ পাঠিয়েছিলেন ওটার ডুপ্লিকেট দিতে বলল ছোট সাহেব। তখন উকিল আঙ্কেল বলল, আচ্ছা দিবে, তার আগে নাকি রনি চৌধুরীর সাথে কথা বলবে। আমি দাঁড়িয়ে রইলাম, কারণ রাস্তায় আসার সময় আমি বৃষ্টিকে মেসেজ করেছিলাম সে যে করেই হোক রনিকে যেন বাইরে পাঠায় বা রনির ফোন যেন সে ধরে। ব্যাস হয়ে গেল। বৃষ্টির ফোন ধরে শুধু জি বলল। তখন উকিল আঙ্কেল ফোন কেটে দিল আর সেটা ডুপ্লিকেট আমার হাতে তুলে দিল। আমি সেটা নিয়ে বাইরে আসলাম আর সেখান থেকে আমার পরিচিত একটা উকিলের কাছে চলে গেলাম আর এটা দেখে বললাম এটা কিসের দলিল। তখন সেই উকিলের কাছে ভালো করে জেনে শুনে আবার চলে আসলাম। আসলে এটা হচ্ছে সেই দলিল যেখানে মালিক একবার স্বাক্ষর করলে তার সমস্ত সম্পত্তি এই দলিলের মালিকের হয়ে যাবে। আমি কোনো কিছু না ভেবে চলে আসলাম অফিসে, কারণ আমি জানি রনি একবার যখন এটা হাতে পেয়েছে তখন এটা পূর্ণ করেই ছাড়বে। কিন্তু এটাকে আমার যে করেই হোক আটকাতে হবে। গেটের সামনে এসে দেখি কেউ নাই। আমি যে দাঁড়াতেই এক লোক বলল রনি নাকি ভেতরে আমায় ডাকছে। আমি সোজা ভেতরে চলে আসলাম। ভেতরে এসে দেখি রনি চেয়ারে বসে আছে। আমি তার কাছে দিয়ে দাঁড়াতেই ঠাস করে অনেক জোরে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি নিজেকে আটকাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। অফিসের সমস্ত কর্মকর্তারা আমার দিকে তাকিয়ে আছে, তবুও আমি গায়ে জোর নিয়ে উঠে দাঁড়ালাম। তখন আবার ঠাস করে মারল। আমি আমি নিজেকে সামনে নিলাম। এই ফকিরের বাচ্চা দারোয়ান, তুই কি পেয়েছিস? হ্যাঁ, গেট ফাঁকা রেখে কোথায় গিয়েছিলি? আমার একটা কাজে। চুপ, কাজ মারাও না। তোকে কি আমরা টাকা দিয়ে তোর কাজ করার জন্য রাখছি বল? সরি ছোট সাহেব। নাকি তুই অন্য কিছু প্ল্যান করে রাখছিস? এই সবাই চেক কর তো, কারো কিছু হয়েছে নাকি? মানে কী সব বলছেন ছোট সাহেব? মানে তুই প্ল্যান করে গেট ফাঁকা রাখছিস যাতে চোরের সুবিধা হয়? না, এসব আমি কিছু করে নাই। আমি তো একজনকে রেখে গিয়েছিলাম। তখন একজন কর্মী বলল ডর থেকে নাকি 10,000 টাকা চুরি হয়ে গেছে। এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। টাকা কোথায়? আমি জানি না ছোট সাহেব, আমি সত্যি বলছি, এসব আমি কিচ্ছু জানি না। বল বলছি, টাকা কোথায় নিয়ে গেছিস বল। আমি জানি না, আমি সত্যি বলছি। বলবি না তো? আচ্ছা, লাঠি দে তো। এবার রনি লাঠি হাতে নিয়ে আমায় মারতে লাগলো। আমি হাজারবার চিৎকার করে বলছি আমি টাকার কথা জানি না, কিন্তু কেউ বিশ্বাসই করে না। অনেক মারল সে আমায়, তারপর থামলো। আর আমার পুরো শরীর একদম শেষ। কিছু কিছু জায়গা থেকে তো রক্তই বেরিয়ে আসলো। শোন, তোকে কালকে দিন পর্যন্ত সময় দিলাম। যদি টাকা না এনেছিস তাহলে তোর হাত পা ভেঙে পুলিশে দিব। আমি আর কিছু বললাম না। ওই অবস্থায় সেখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে গেটের কাছে যেতেই পেছন থেকে বৃষ্টি ডাক দিল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। তখন বৃষ্টি এসে আমার হাত ধরে আড়ালে টেনে নিয়ে গেল আর আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখি পানি, যেটা দেখে মনটা অনেক খুশি হলো। আজ প্রথম হয়তো আমার জন্য কারো চোখে পানি আসলো।
বৃষ্টি নিজে জামার ওড়নার এক কোণা দিয়ে আমার চোখের পানি মুছে দিল। আমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন মুখে লেগে থাকা রক্ত মুছে দিয়ে আমার দুই গালে হাত দিয়ে আবার মায়া ধরানো দৃষ্টিতে তাকালো। তারপর সে নিজের চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে এসে গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। মানুষ টাকার অহংকারে কত কিছুই না করতে পারে, আর যাদের টাকা নেই তাদের সেসব মেনে নিতে হবে। কি নিয়ম এটা! গরিব হয়ে জন্মানো কি গরিবের সব থেকে বড় দোষ? এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো, আর একটু পর পর চোখের পানি মুছতে লাগলাম। তারপর সেদিন ডিউটি শেষ করে বাসা চলে আসলাম। বাসা এসে দেখি বৃষ্টি রান্নাঘরে। আমি তাকে কিছু না বলে রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে গোসল করতে গেলাম। গোসল করে এসে একটা শার্ট পরে নিলাম আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। মন আজকে ভালো ছিল না, তাই একটা কথা বলি নাই। বৃষ্টি বলতে চেয়েও কেন জানি বললো না। শুয়ে আছে অথচ ঘুম আসে না, অনেক কষ্ট হচ্ছে। চারিদিকে আমার অপমান আর অপমান, শেষ পর্যন্ত ছোটের অপবাদ পেতে হলো। শুয়ে থেকে ঘুম না আসায় উঠে বাইরে এসে বসে চাঁদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। চাঁদেরও এতটা মায়া নাই যতটা মায়া বৃষ্টির চোখের মাঝে আছে। এত কিছুর পর হঠাৎ আমার হাতের উপর কারো স্পর্শ পেলাম। পাশে তাকিয়ে দেখে বৃষ্টি আমার পাশে আমার হাতের উপর হাত দিয়ে আছে। আরে বৃষ্টি, তুমি এখনো ঘুমাওনি? বাবুনের ঘুম না আসলে লক্ষ্মী কি আর ঘুম আসবে বলো? মানে? কিছু না, এখানে বসে কি করছো? কিছু না। আচ্ছা, একটা কথা বলবা? বলো। তখন তোমার চোখে পানি কেন আসছিল? তুমি বোঝো না? না। ও, আমি বলে দেবো। তার আগে আমার দুইটা প্রশ্নের উত্তর দাও। কি? 1 নম্বর হলো, তুমি বাসা থেকে বের হলেই মাস্ক কেন পরো? আর 2 নম্বর হলো, ওই চৌধুরী কোম্পানিতে ওরা তোমায় এত অপমান করে, এত কষ্ট দেয়, এত অবহেলা করে, তবুও কেন তুমি ওখানে যাও? আর কেনই বা তুমি ওই কোম্পানির জন্য এত রিস্ক নিচ্ছ? প্লিজ, এটার উত্তর আমি দিতে পারবো না। প্লিজ জিজ্ঞেস করো না। আর না, তোমায় দিতেই হবে। পারবো না, প্লিজ। তোমার প্রশ্নের উত্তর হলো, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ? বৃষ্টি, এত রাতে মজা করো না, গিয়ে ঘুমাও। হ্যাঁ, জানি তোমার কাছে মজা লাগবে, কারণ যেই মেয়ে তার নিজের ভালোর জন্য একটা ছেলেকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, অথচ স্বামী বলে মানেও না, তার বাসায় থেকে, তার খরচে থেকে তাকে বকাঝকা করে, কিন্তু আজ সেই মেয়েটা সেই ছেলেকে ছাড়া কিচ্ছু বোঝে না। তার কষ্ট যেন মেয়েটাও কষ্ট, তাকে ছাড়া মেয়েটার কিচ্ছু চায় না। আর এটা যে কেউ শুনলেই মজা মনে করবে, কিন্তু আসাদুল, আমি মন থেকে বলছি, আমি সত্যি তোমায় ভালোবাসি, আর তোমায় স্বামী হিসেবেই পেতে চাই। এসব কথা বাদ দাও, কারণ যেটা শোনার জন্য এসব বলছো আমি সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু ওই কোম্পানির মালিক শফিক চৌধুরী আমার জন্মদাতা পিতা। কি বলছো এসব? হ্যাঁ, অতীত। আমার বাবা আর মা প্রেম করত, একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু সেটা আমার দাদু মেনে নিত না। কারণ আমার মা ছিল গরিব পরিবারের আর দাদু ছিল অনেক অনেক ধনসম্পদ। কিন্তু তবুও আমার বাবা আমার মাকে ভুলে নাই। তারা দুজনে বাইরে বিয়ে করে দাদুর সামনে হাজির হয় মা সম্মান রক্ষার্থে। সেই সময় মেনে নিলেও আমার মাকে কখনো আমার দাদু মেনে নেয়নি। সেই বাসার একমাত্র ছেলে বউ হওয়ার পরও একটা দাসের মতো কাজ করাতো, আর মনে মনে চাইতো সব কিছু যেন ঠিক হয়ে যায়। কিন্তু আমার দাদু ছিল একজেতে মানুষ, তাই কোনোভাবেই আমার মাকে মেনে নেয় না। তারপর বাবার মায়ের চোখের মনি হয়ে পৃথিবীতে আসলাম আমি পৃথিবীতে আসার কয়েক বছর পর আমার মা অসুখে মারা যায়। তারপর থেকে আমি হয়ে যাই এক এতিম। বাবা সারাদিন অফিসে থাকে আর দাদু আমায় দেখতেই পারতো না। সারাদিন মারধর বকাবকি করতো। এভাবেই কষ্টে কষ্টে আমি বড় হলাম, একটু একটু করে বসে শিখলাম। কিন্তু তখন আমার দাদু আমায় মেনে নেয়নি, আমায় মারধর করে, বকাবকি করে। এরপর বাবাকে আরেকটা বিয়ে দেয় দাদু। বাবা বিয়ে করতে চাইতো না, কারণ আমার মাকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু দাদু জোর করে বিয়ে দিয়ে দেয়। আর নতুন বউ বাসায় আসে, আমার হয় নতুন মা, কিন্তু নতুন মাও আমায় মেনে নিল না। সে আরও বেশি মারধর করে, ঠিকমতো খাবার দেয় না, সারাদিন না খেয়ে কাটাতে হয়। রাতে যখন বাবা বাসায় ফিরে তখন বাবার আদর নেওয়ার জন্য বাবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়তাম,
কিন্তু আমার নতুন মা দেখতে আর রোকে থাকতো না, দূর দূর করে তাড়িয়ে দিত। মন খারাপ করে উঠে চলে আসতাম, কিন্তু তবুও আমি কারো প্রতি অসন্তুষ্ট হই না, সবাইকে ভালোবাসতাম। কিন্তু ছোটবেলা থেকে আমি একটু আলাদা, আমার আপন মানুষের উপর আর দ্বিতীয় কাউকে মানতে পারতাম না। আর সে সময় আমার সেই দ্বিতীয় মানুষ চলে আসে। আমার নতুন মায়ের একটা ছেলে হয়, সেও বড় হয়, আমিও বড় হই। আমি তাকে খুব ভালোবাসতাম। বাবা জিনিস নিয়ে আসলে আমাদের দুজনকে সমান করে ভাগ করে দিত, কিন্তু আমার নতুন মা চাইতো সব জিনিসের প্রতি শুধু তার ছেলের হক, আমার কোনো হক নেই। সেজন্য আমার নতুন মা আমায় বাসা থেকে বের করে দেওয়ার বুদ্ধি করা শুরু করে। নানান ধরনের মিথ্যা মিথ্যা অপবাদ দিত আমার বাবার কাছে। আমার বয়স যখন 7 বছর, তখন আমার নতুন মা আর দাদু বাবাকে ডাইরেক্ট বলে দেয়, এ ছেলে বাসায় থাকলে আমরা থাকবো না। কিন্তু বাবা আমায় তাড়াতে চাইতো না, কারণ তার ভালোবাসার চিহ্ন হিসাবে আমি ছিলাম। আমাকে তার পাশে রাখতে চাইতো। আস্তে আস্তে বাসায় তোলপাড় শুরু হয়ে যায়, বলা যেতে পারে এক ধরনের হরতাল। আমি বাসায় থাকলে দাদু আর নতুন মা বাসায় থাকবে না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আর বাবা কি করবে বুঝতে পারছিল না। কারণ নিজের বাবা বাসা থেকে চলে যাবে, আবার নিজের ছেলেও চলে যাবে, কাকে ফেলে কাকে নেবে। বাবা এক বিশাল টেনশনের মধ্যে পড়ে যায়। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, সারাক্ষণ চিন্তা করতো। আর বাবার এমন অবস্থা দেখে আমি নিজেই বাসা থেকে বেরিয়ে চলে আসি। বাসা থেকে বেরিয়ে অনেক দূর চলে যায়, কিন্তু সারাদিন না খাওয়ার জন্য অনেক খিদে লেগে যায়। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই একটু খাবারের জন্য, কিন্তু কেউ দেয় না। সবাই সবাই চায় টাকা। আমার কাছে কোনো টাকাও ছিল না। ঘুরে ঘুরে যখন খাবার পেলাম না, তখন আমি রাস্তার পাশেই বসে পড়ি। পেটের খিদে জ্বালা সহ্য করতে পারছিলাম না, তাই ওখানে শুয়ে থেকে মা বলে খাতে শুরু করে দিই। সবাই দেখছিল আমায়, কিন্তু কেউ একটু খাবার তুলে দেয়নি আমার মুখে। কারণ এই ব্যস্ত শহরে যে যার স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কারো আপন হয় না। আমি খিদে জ্বালায় প্রায় মৃত্যুর মুখে চলে যাই। তখন একটা বড় ছেলে এসে আমায় ডেকে নিয়ে একটা হোটেলে বসায়, আর আমায় জিজ্ঞেস করে আমি কি কি খাবো। আমার কথা বলার মতো শক্তিও ছিল না। সামনে খাবার দেখে মনে হচ্ছিল সবগুলো একসঙ্গে খেয়ে নিব। তারপরও ছেলেটা কিছু খাবার অর্ডার দেয়, আর আমি খাওয়া দাওয়া শুরু করি। অনেকগুলো খেয়ে নিই, তখন একটু শরীরে শক্তি আসতে লাগে। তারপর ছেলেটা আমায় জিজ্ঞেস করে আমি তার সাথে কাজ করতে চাই কিনা। যদি তার সাথে কাজ করি তাহলে নাকি সে আমায় পড়াশোনা শেখাবে। আমি রাজি হয়ে যাই। তখন ছেলেটা আমায় নিয়ে চলে যায়। আমার কপাল ভালো ছিল যে আমি ভালো ছেলের হাতে পড়েছিলাম, তাই ছেলেটা আমায় একটা গার্মেন্টসে রেখে দেয়। আমি সেখানেই কাজ করি আর পড়াশোনা করি। এভাবে দিন কাটতে লাগে আমার। আমি সেখান থেকে পড়াশোনা শেষ করে ফেলি। এরপর ছেলেটা আমায় চাকরিতে যোগ দিতে বলে, কিন্তু আমার বাবার কথা খুব মনে পড়ে, তাই নিজের পরিচয় গোপন করে চলে আসি আবার নিজ শহরে। কিন্তু কিছুতেই দেখতে পায় না। তখন চৌধুরী কোম্পানি থেকে দারোয়ানের সার্কুলার ছাড়ে, আর আমি যোগ দিই শুধু বাবার মুখটা দেখতে পাবো বলে। মুখে মাস্ক পরে অফিসে যেতাম, যাতে কেউ আমায় চিনতে না পারে। যখন আমার বাবা অফিসে আসতো আর আমি গেটে দাঁড়িয়ে থাকতাম, তখন আমি খুব কাছে থেকে আমার বাবাকে দেখতে পাই। অনেক বয়স হয়ে গেছে, আর বাবাকে দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগে। তারপর আর তার কিছুদিন পর রাস্তায় তোমায় দেখতে পাই। তোমায় তোমার চাচি মারছিল। তখন আমার মনে প্রশ্ন হয়, কেন তোমায় মারছে। তখন পরের দিন তোমার সাথে কথা বলতে চেয়েও পারে না, তুমি শুধু তোমার নাম বলে যাও। সেদিন বিকেলে তোমার হাসি দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। তার পরের দিন তুমি না আসায় তোমার বান্ধবীর কাছ থেকে তোমার সম্পর্কে সব কিছু জেনে নেই। আর তারপর থেকে সারাক্ষণ তোমায় নিয়ে ভাবতে লাগে, তোমায় নিয়ে চিন্তা করতে লাগে। যেহেতু আমি এসব কষ্ট থেকে বেঁচে আসি, সেহেতু তোমার কষ্ট আমি খুব সহজেই বুঝে যাই। আর তাই তোমায় ভালোবাসি বলে তোমায় বিয়ে করে আমি তোমার সাথে সুন্দর একটা জীবন শুরু করতে চাই, যেটা এই শহরের অনেক দূরে যেয়ে। কিন্তু তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি এখানেই দাঁড়ান হয়ে থেকে যাই। এখন তো আমিও তোমায় ভালোবাসি, তাহলে চলো না আমরা দূরে কোথাও হারিয়ে গিয়ে নতুন জীবন শুরু করি। হয়তোবা তুমি আমার প্রতি দয়া করে এসব বলছো। না, আমি আগে তোমার সাথে সব অভিনয় করি, কিন্তু রেজাল্ট দেওয়ার দিন আমি আমার বান্ধবীদের ট্রিট দিতে চাই, কিন্তু তখন আমার বান্ধবীরা বলে ট্রিট যেন আমি তোমায় দিই। সেদিন তাদের কথায় আমি অনেকবার ভাবি, আর ভেবে দেখি সত্যি আমি আজ যা হয়েছি সব কিছু তোমার জন্য। তুমি শুধু আমার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায় কতই না কিছু করেছো।
তারপর আমি মিষ্টি নিয়ে এসে তোমার সর্বপ্রথম খাওয়াই। আর সেদিন রাতে আমি তোমার কাছে গিয়ে বসে থাকি, ভাবতে থাকি তুমি কি আজব মানুষ, একটা অজানা মেয়েকে এতটা ভালোবাসলে, আর সেই ভালোবাসার জন্য এত কিছু করলে। সেদিনের পর থেকে আমি তোমার প্রতি দুর্বল হতে শুরু করি, আর এখন মনে হচ্ছে তোমার ছাড়া আমি বাঁচবো না। ছুর পাকনি, আমি তোমার কিছু হতে দেব না। আমার বাকিটা জীবন তোমার জীবনসঙ্গী হয়ে কাটাতে চাই। চলো আমরা নতুন জীবন শুরু করি। তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। যাব, তবে একটা শেষ চেষ্টা। কিসের? আমি একদিন ডিউটিতে ছিলাম, আর তখন রনির মা আসে। তাদের দেখে আমার কিছুটা অন্যরকম লাগে। মনে হয় ওরা কিছু একটা করতে চাচ্ছে, তাই আমি তাদের ফলো করি আর জানতে পারি তারা আমার বাবাকে মেরে সমস্ত সম্পত্তি তারা দখল করতে চায়। আর তারপর আমার বাবাকে মারার অনেকগুলো প্ল্যান করে তারা। আমি একে একে তাদের সমস্ত প্ল্যান নষ্ট করে দিই, কিন্তু তবুও তারা থেমে থাকে না। তারা দলিল করে বাবার স্বাক্ষর নিতে চায়। আর তাই তখন তুমি উকিলের কাছে গিয়েছিলে? হ্যাঁ, এখন যে করেই হোক এটা আটকাতে হবে। কিন্তু কি করে? রনিয়া আর তার মা তো তোমার বাবার সাথেই থাকে, তাহলে তুমি এখান থেকে কি করবে? সেটাই ভাবছি, আমি কি করে তাদের সাথে লড়াই করব, কি করে বাবাকে তাদের হাত থেকে বাঁচাবো। তারা সম্পত্তির লোভে পড়ে আপন পর সব কিছু ভুলে গেছে। হুম কালকে সকাল হওয়ার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই এখন। হুম অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমাই। হুম। তারপর আমি সেখান থেকে উঠে এসে আমি আমার জায়গায় শুয়ে পড়লাম। তখন বৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল, এখনো তুমি আমার কাছ থেকে দূরে থাকবে? হুম। তোমাকে আজকে আমি এই কথা বলে বৃষ্টি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। আর তারপর তারপর বাকিটা ইতিহাস। রাত কেটে গেল। সকালে উঠে ফ্রেশ হয়ে বৃষ্টি নাস্তা বানালো, আর আমি তৈরি হয়ে নিলাম। বৃষ্টি নাস্তা করার জন্য ডাকলো। নাস্তা করে আমি বেরিয়ে পড়লাম, আর আমার সাথে বৃষ্টিও চলে আসলো। দুজনে একসঙ্গে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি গেট খুলে দিলাম। তখন বৃষ্টি ভিতরে চলে গেল, আর আমি তাকে বললাম, শোনো, অফিসে কোনো কিছু বলবা না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। তারপর বৃষ্টি চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর রনি আর তার মা হাসি খুশি হয়ে আসলো। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে তাদের, আজকে এত খুশি কেন। আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলাম। দুপুর হয়ে গেল, কিন্তু আমি কিছু করতে পারলাম না, কারণ শোভক চৌধুরী মানে আমার বাবাই তো অফিসে আসলো না। দুপুর হওয়ার একটু পর আরেকটা গাড়ি এসে গেটের পাড়ে জোরে জোরে বাঁশি দিতে লাগলো। আমি গেট খুলে দেখি বড় সাহেবের গাড়ি। আমি গাড়ি যাওয়ার মতো রাস্তা দিয়ে সরে দাঁড়ালাম। তখন ড্রাইভার গাড়ি ভিতরে এনে থামাতেই বড় সাহেব নেমে গেল। চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেকটা রেগে আছে। আমি অনেকটা চিন্তিত হয়ে গেলাম, তাই বড় সাহেবের পেছনে পেছনে আমি অফিসের ভিতরে গেলাম। বড় সাহেব অফিসে ঢুকেই রনি বলে চিৎকার করলো, রনি, এই রনি, হ্যাঁ বাবা বলো। তুমি আমি শুধু অফিস দেখাশোনার দায়িত্ব দিয়েছি, কিন্তু তুমি ডিল করার দিকে কেন গেলে? কেন বাবা, কি হয়েছে? আমি খান সাহেবের সাথে বিজনেস শুরু করার প্রথম থেকে ডিল করে আসছি, আর আমি তাকে কথা দিয়েছি আমি তার সাথে করব। তুমিও জানো আমি যাকে কথা দেই সে কথা অনুযায়ী কাজ করি, কিন্তু তুমি কেন মামুনের সাথে ডিল করতে গেলে? বাবা, মামুন সাহেব অনেক লাভ দিয়ে আমাদের সাথে ডিল করেছে, আর খান সাহেব তো অনেক দিন আগে থেকে আমাদের সাথে ডিল করে, কিন্তু আজ পর্যন্ত আমাদের উন্নতি হয়নি। আর মামুন সাহেব দেখবে কয়েক বছরের মধ্যে আমাদের অনেক উন্নতি করবে, আর এই কারণেই আমি তার সাথে ডিল করেছি। দেখো, কোনটাই কোম্পানির ভালো হবে আর কোনটাই কোম্পানির খারাপ হবে এটা তোমার চেয়ে আমি বেশ ভালো বুঝি। বাবা, আর কয়েকদিন পর কোম্পানির দায়িত্ব তো আমাকে নিতে হয়, তাই কোম্পানির ভালো মন্দ আমি দেখব। কে বলেছে কোম্পানির মালিক তুমি হবে? আর এসব চিন্তা তুমি কেন এখন নিতে গেলে? না বললে কি হবে? আমি ছাড়া এই কোম্পানির মালিক আবার কি হবে? দেখো রনি, এখন পর্যন্ত আমি মরিনি, আর আমি না মরা পর্যন্ত এইসব চিন্তা ভাবনা করবে না। নেক্সট টাইম এরকম কাজ আর কখনো করবে না। বাবা, এটা অফিস, আর এভাবে তুমি আমায় অফিসে অপমান করতে পারো না। অপমান হওয়ার মতো কাজ করলে অপমান হতেই হবে। এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে না বাবা? কি বেশি হচ্ছে? হ্যাঁ, এই অনেকক্ষণ দেখছি তুমি আমায় চাকরদের সামনেই অপমান করে যাচ্ছ। কি ভেবেছো আমি চুপ করে থাকবো? কখনো চুপ করে থাকবো না।
কারণ এই কোম্পানির মালিক এখন আমি। শুধু এই কোম্পানির মালিক না, আপনার সমস্ত সম্পদের একমাত্র মালিক আমি। আমি ইচ্ছে করলে এখন ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি, কিন্তু হাজার হলেও তুমি আমার বাবা, তাই আরও বেশি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এই কি বলছিস এইসব? তোর কি মাথা ঠিক আছে? আমার সম্পত্তি তোর হতে যাবে কেন? কারণ এই দেখো, দলিল তুমি নিজেই আমার নামে তোমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছো। কি, তুই ছেলে হয়ে বাবার সাথে বেইমানি করলি? আরে টাকা দিলে এরকম বাবা অনেক পাওয়া যাবে। টাকার কাছে দুনিয়ার সব কিছুই তুচ্ছ, টাকা হচ্ছে সব থেকে বড়। তুই এটা একদম ঠিক করিসনি। মা আর ছেলে মিলে আমার সাথে বেইমানি করলি, একদিন তোদের বিচার হবেই। বিচার করার মতো কেউ থাকলে তো করবে। এখন থেকে তুই মানে আপনি আমাদের সাথে থাকতে পারবেন না, কারণ আপনি একজন ভিখারি। এখন আপনার কিছুই নেই। আমি ভাবছিলাম আর কয়েকটা দিন পরে বাসা থেকে বের করে দিব, কিন্তু তুই অফিসে এসে সবার সামনে আমাকে যেভাবে অপমান করা শুরু করে দিয়েছিস, তাতে তোকে তো আর এক মুহূর্ত রাখবো না আমি। যা, বেরিয়ে যা এখান থেকে। তোর কোনোদিন ক্ষমা হবে না রে পাপী। আর তুই কি মনে করেছিস আমার সব সম্পত্তি তুই নিয়েছিস? এটা ভাবলে তুই ভুল ভাবলি। কারণ এই কোম্পানি সহ আমার সম্পত্তির কিছু অংশ আমি আমার প্রথম স্ত্রীর নামে দিয়ে করে দিয়েছি। সে মারা যায়, বর্তমানে সে সম্পত্তি তার ছেলে পাবে। আমি জানতাম তুই এরকম একটা কেলেঙ্কারি করবি, আর তাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলি না। নো প্রবলেম, তোর সেই আদরের ছেলে হয়তো এতদিন মাটির নিচে চাপা পড়ে গেছে, আর তা না হলে আমাদের পাঠানো লোকেরা তাকে মাটির নিচে পাঠিয়ে দিয়ে আসবে। রনির এমন কথা শুনে আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজার আড়াল থেকে বেরিয়ে রনির সামনে এসে দাঁড়িয়ে গেলাম। তার কোনো প্রয়োজন নেই। হঠাৎ রনি আমার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল। তার সাথে সাথে কোম্পানির সমস্ত লোকজন। আমার বাবা অবাক হয়ে গেল। সবাই আমার দিকে তাকালো। আমি মুখ থেকে মাস্ক খুলে ফেললাম আর বললাম, তার কোনো প্রয়োজন নেই, কারণ যাকে মারার জন্য তুই লোক পাঠাতে চাইছিলি, সেই আমি তোর সামনে এসে হাজির হলাম। মানে কি বলছিস এসব? আর এতদিন তুই চাকর সেজে এসেছিস? তার মানে আমি এতদিন দুধ দিয়ে কারসা পুষে এসেছি? আরে কাসাব তো এই অবাগা বাবাই পোষে এসেছে। তোকে নিজের ছেলের মতো, সরি, নিজের ছেলে হিসেবে আদর যত্ন দিয়ে বড় করেছে। আর সেই তুই বাবার মুখে বাবার মুখে লাথি মারলি, আর আজকে তাকে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। এই শোন, এসব ইমোশনাল ডায়লগ আমার সামনে পড়বি না। এই মুহূর্তে বাবা আর ছেলে মিলে এখান থেকে বেরিয়ে যা। হেই, তুই মনে হয় শুনিসনি একটু আগে বাবা কি বলল। বর্তমানে এই কোম্পানির মালিক আমি, আর তাই তুই এই কোম্পানি থেকে বেরিয়ে যা। এই আশাদুল, তুই আমার সাথে পাঙ্গা নিস না, তোকে একদম শেষ করে দেব। কথাটা আমার পক্ষ থেকে নিয়ে নে। আমার সাথে পাঙ্গা নিতে আসলে তোর এমন অবস্থা করব, নিজের মুখও আয়নায় চিনতে পারবে না। জানিস এই মুহূর্তে আমি তোর কি অবস্থা করতে পারি? তুই কিছু করার আগেই আমি তো সব কিছু করে দেব। অনেকক্ষণ থেকে তোর বড় বড় কথা শুনে যাচ্ছি, তবে আর শুনবো না, আর তোকে কখনো বলতেও দিব না। এই কথা বলে রনির পকেট থেকে একটা পিস্তল বের করলো, আর এটা দেখে আমি সহ অফিসের সবাই অবাক হয়ে গেলাম। আমার দিকে পিস্তল ধরাতে বিশ্ব অনেকটা ভয় পেয়ে গেল আর চিৎকার করে বলে উঠল, রনি স্যার, প্লিজ ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। এই কেউ কাছে আসবে না, নয়তো তোমাদের মেরে দিব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পিস্তল বের করেছিস? তুই কি মাস্তান? হ্যাঁ, আমি পাগল, আমি মাস্তান, কারণ সমস্ত সম্পত্তি আমার চাই। তা না হলে এই আশাদুলকে আমি উড়িয়ে দেব। দেখ রনি, পাগলামো করিস না। আশাদুল তোর বড় ভাই হয়। ভাই হোক আর যাই হোক, তুমি বাবা হিসেবেও তোমাকে ছাড়িনি, আর ও তো আমার সৎ ভাই, ওকে কেমন করে ছেড়ে দিই? রনি এমন পাগলামি দেখে তার মা, মানে আমার নতুন মা, পেছন থেকে দৌড়ে আসলো তাকে আটকানোর জন্য। এমন সময় রনি গুলি চালিয়ে দিল, আর আমি একটু সাইড হয়ে গেলাম। আর আমার পেছনে দৌড়ে আসা রনির মা গুলিটা সোজা তার কপালে ঢুকে গেল। মুহূর্তের মধ্যেই মাটিতে ধবাস করে পড়ে গেল। আমি সহ ওখানে উপস্থিত থাকা সবাই একদম হা হয়ে গেল। চোখের পলকে এটা কি হয়ে গেল, কারো বিশ্বাস হলো না এটা। রনি মা বলে চিৎকার করে দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়ল। আমিও তার মায়ের পাশে গিয়ে বসলাম। সবাই মিলে অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো।
কারো কিছু করা থাকলো না। মুহূর্তের মধ্যে পুলিশ এসে অফিসে জমা হয়ে গেল আর রনিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। কোর্টে সমস্ত সাক্ষ্য প্রমাণ একদম সফল হয়ে গেল আর আদালত তাকে ফাঁসির রায় দিল। আমি সহ বাবা অনেক চেষ্টা করলাম তাকে বাঁচানোর, কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারলাম না। অবশেষে রনির ফাঁসি হয়ে গেল। তার জন্য অনেক কান্নাকাটি করলাম, মনটা অনেক খারাপ হয়ে থাকলো। তার কিছুদিন পর বৃষ্টি আর আমার আবার ধুমধাম করে বিয়ে হলো। আমরা আবার চৌধুরী বাড়িতে চলে গেলাম আর বাবা আমায় কোম্পানির মালিক বানাতে চাইলো, কিন্তু আমি বললাম তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মাথার উপর তুমি থাকবা, আমার পথ দেখাবা। আমার তো বয়স হয়েছে। হয়েছে তো, কি হয়েছে? আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আমি এমডি হিসাবে চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে জয়েন হলাম। কিন্তু প্রথম দিন বৃষ্টি আর অফিসে গেল না। সারাদিন অফিসে কাজ করে রাতে বাসায় ফিরলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর রুমে এসে শুয়ে পড়লাম। বৃষ্টি বাবাকে খাবার খাওয়ানো শেষ করে বাবা রুমে গিয়ে ঘুমানোর পর সে রুমে এসে দরজা বন্ধ করে দিল। কি গো স্যার, সারাদিন আজকে তোমার কাছে পাইনি? কেন? কাছে নেই, কি করবে? অনেক কিছু। থুর। পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্পের জন্য সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।